হুম হুম। আমরা এই চার্টে ছিলাম না? আমরা এই চার্টে ছিলাম, কিন্তু আমি পেন ওপেন করতে পারছি না কেন দেখি। ট্রেন ওপেনের জন্য তো ভিন্ন ভাবে আসছে। এমন। জি স্যার, সমস্যা হচ্ছে কি কোনো স্যার? না, ওই যে আমি যে মার্কারটা তুলি সেই মার্কারটা তো তুলতে পারছি না আজকে। আচ্ছা, আপনার স্যার ওই ফাইলটা ক্র্যাশ করছে। আমরা স্যার কন্ট্রোল শিফট ইএসসি তিনটা বাটন একসাথে চাপি। এখন আবার নতুন করে করি। ওপেন কিছু করে না। আসি। হ্যাঁ, আবার ওপেন করে আসুন, তাহলে হয়ে যাবে। না, ওইটা তো আসেনি ওই যে। স্যার এখনো আসে নাই? তার মানে স্যার না, আপনি এটা, আপনি স্যার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইএসসি তিনটা বাটন একসাথে প্রেস করেন। কন্ট্রোল শিফট ইএসসি। আসছে না? এই যে এখান হ্যাঁ, থেকে এবার স্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা ক্লিক করেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট। স্যার ইনটাক্স করে দেন। হুম। এখন আবার নতুন করে স্যার ফাইলটা ওপেন করে, আর কিছু করতে হবে না, এটা কাইটা দেন। এখন আবার নতুন করে ফাইলটা ওপেন, আশা করার কথা এখন। এই কোনায় কি একটা এই যে রয়ে গেছে যে। কোনটা রয়ে গেছে স্যার? আমি তো এখানে দেখতে পাচ্ছি না। যে কোনো কথা। স্যার আপনার অফিসটা কি অ্যাক্টিভ করা নাই, তাই তো মনে হচ্ছে। অফিস অ্যাক্টিভ নেই মানে? আমি তো লিখছি সব সময়। এখনো আসে নাই না? আচ্ছা স্যার, আপনি একটু বের হন না এখান থেকে, ইএসসি তে প্রেস করে। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার অফ করেন না, স্ক্রিন শেয়ারটা দেন, আমি একটু দেখি, রেকর্ডটা হ্যাঁ, অফ করে দিই। স্ক্রিনশট তো অফ হয়েছে, দেখি এবার। স্যার, আমার কিছু প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন বলো। এখানে স্যার ধ্বনির তত্ত্বের একটা প্রশ্ন হচ্ছে, নত্ব ও সত্য বিধান হুম। ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? আচ্ছা। এখানে উত্তর দেওয়া হচ্ছে ধ্বনি তত্ত্ব, হুম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধ্বনির ক্ষেত্রে তো হ্যাঁ, হ্যালো ম্যাম, আসসালামু পূর্ণ আলাইকুম। দন্তন্য বা মূর্ধন্য স দন্ত স কোনো পার্থক্য হুম। হয় না, হুম। তাহলে কেন এটা ধ্বনি তত্ত্বে আলোচ্য বিষয়? বুঝছি তোমার কথা। তোমার কথাটা হচ্ছে যে দন্তন্য বা মূর্ধন্য নয় এই আলোচনা আমরা একটা করছি, যে কোনো ধ্বনিতে আমরা একটা ধরছি। তাহলে এই নত্ব বিধানের ক্ষেত্রে কেন ধ্বনির কথা আসছে? এখন এই দন্তন্য না বা মূর্ধন্য ন, এই দুইটার ভিতরে একটা ধ্বনি ধরতে হবে, এই আলোচনাটা কি ধ্বনি তত্ত্বে আছে? না স্যার। কেন? নাহলে এই দুইটা ধ্বনির ভিতরে একটা ধ্বনি হবে সেটা কিভাবে বুঝবা? তাহলে তোমার নত্ব বিধান যাচ্ছে বর্ণের আলোচনায়, তাই না? জি জি নত্ব স্যার। বিধান যাচ্ছে বর্ণের আলোচনায়, কিন্তু বর্ণতত্ত্ব আর ধ্বনি তত্ত্বের ভিতরে তো ডিফারেন্স নাই কোনো। ও। বর্ণতত্ত্ব নামে তো আলাদা কিছু নেই, আছে ধ্বনি তত্ত্ব। আর ধ্বনি আর বর্ণের পার্থক্য দেখাতে যে আমরা দেখিয়েছি যে দেখো, এই ধ্বনিগুলো ওই বর্ণগুলোকেও উচ্চারিত করে ফেলে। ফলে ওই বর্ণ আর এই ধ্বনি, এই দুটো দুটো বর্ণ মিলিয়ে এই ধ্বনিতে হয়ে যাচ্ছে। এখন সেই অর্থে আমরা বর্ণ তো আর একটা রাখতে পারছি না। এখন যখন আমাদের এই বর্ণের আলোচনায়
দন্তন্য নেব না মূর্ধন্য ণ নেব, স নেব যেটা, দন্ত স নেব না মূর্ধন্য স নেব না তালব্য স নেব, সেই আলোচনা তো সত্য বিধানে যাবে। এখন এখানে আলোচনা তো বর্ণ নিয়ে, আর ওই বর্ণের তো যে আলোচ্য বিষয় বর্ণ বা ধ্বনি, এই উভয়ের আলোচনার ব্যাপারে তো ধ্বনিতত্ত্বে। এখন তুমি যে লজিকটা ধরেছো যে ধ্বনিতে যেহেতু আমাদের, তাহলে কোন ধ্বনিটা আছে ধ্বনিতত্ত্বের ন কোনটা? দন্তন্য। বলছি উচ্চারণে আমরা দন্তন্য রেখেছি, তাই দন্তন্য কে আমরা, মানে যে নটা আমরা উচ্চারণ করি, এটা আমরা কোন নটা দিয়ে লিখি? এটা উচ্চারণের ক্ষেত্রে যে বলছি দন্তন্য কেবল স্যার। দন্ত ন দিয়ে লিখি, কেবল দন্ত ন দিয়ে লিখি। কারণ আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমরা মূর্ধন্য নয়ের সাউন্ডটাকে পাই না, শুধু স্থানের জায়গা থেকে মূর্ধন্য নকে আমরা একটু আলাদা করতে পারি। সেটি হলো, যেহেতু ট ঠ ড ঢ এটা উচ্চারণ করতে যে জীবের অগ্রভাগ আমরা মূর্ধায় নিয়ে যাই, তাই ন বলার ক্ষেত্রে জীবের অগ্রভাগ ওইদিকে নেওয়া যেতে পারে। কিন্তু তাতে উচ্চারণের সাউন্ডে আমাদের কাছে যে সূক্ষ্ম পার্থক্য হয় সেটা ধরা পড়ে না। ফলে আমাদের উচ্চারণের এই জায়গায় দন্তন্য এবং মূর্ধন্য ন উভয়ের ক্ষেত্রে আমরা দন্তন্যকে নিয়েছি। এইটা। এখন এখানে প্রশ্ন হতে পারে যে উভয়ের ক্ষেত্রে তো তাহলে মূর্ধন্য নিলেই হতো। বলছি তাতে ওই মূর্ধন্য ন দিয়ে যে শব্দগুলো, সেগুলো তো তোমার তৎসম শব্দ, ও এইভাবে আলাদা করে দিচ্ছে ওকে। আমরা নত্যবিধানে সেই আলোচনাগুলো করব। আর উচ্চারণের ক্ষেত্রে একটা স্বাভাবিক প্রবণতা আছে ন বলার ক্ষেত্রে, যে আমরা মূর্ধায় না যে দন্তে থাকি। ফলে নত্যবিধানের ওই জায়গাকে এইভাবে বাদ দিয়ে এখানে উচ্চারণের ক্ষেত্রে এসে দন্তন্যকে নেওয়া হচ্ছে উচ্চারণের জায়গা থেকে। এখন নত্যবিধান কেন ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়, সেটির জন্য আলাদাভাবে বর্ণতত্ত্ব অনুসরণ করা হয়নি। কথা বুঝছো? জি স্যার। আর নত্যবিধানে এই দন্তন্য আর মূর্ধন্য ণ এর ক্ষেত্রে একটা ধ্বনি হবে, সেটাও তো ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়, তাই না? জি সেখানেও স্যার। তো তোমার মূর্ধন্য ণ এর কথা এসে যাচ্ছে। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আর স্যার 2 নম্বরটা হচ্ছে বাগধারা বাক্যতত্ত্বে আলোচিত হয়, এটা হচ্ছে হুম, কেন? এটা কোথায় আলোচিত হয় বলছে? বাগর্থ তত্ত্বে। বাক্যতত্ত্বে। হ্যাঁ, বাক্যতত্ত্বের আলোচনা করা হবে। তুমি এখানে এই যে যে আলোচনাটা করছো বাগধারা, তুমি কি এখানে আহ, বাগধারা আর কিসের কথা বলেছো? শুধু বাগ। শুধু হ্যাঁ বাগধারা। স্যার। তোমার কাছে কি মনে হয় এটা শব্দতত্ত্বে আলোচনা করতে হবে? স্যার এটা অর্থতত্ত্বে। বাগধারা যে অর্থতত্ত্বে, যেখানে সেখানে অর্থের শব্দের মুখ্যার্থ গৌণার্থ এই আলোচনা আছে। বাগধারা এটাও তোমার বাক্য সংকোচন বাগধারা, এটা পরিপূর্ণরূপে একটা বাক্যের মাধ্যমেও কখনো কখনো বাক্য ব্যাখ্যার মাধ্যমে দেখা যাচ্ছে শুধু অর্থ আমরা অনেক সময় বুঝতে পারছি না, কিন্তু ওকে বোঝার জন্য আমাকে সম্পূর্ণ বাক্যের ভিতরে নিয়ে সবগুলোকে বুঝতে হচ্ছে। যদিও তোমার সব আলোচনার প্রাণী হচ্ছে অর্থ, এই অর্থে তোমার বাগধারার কথা মনে হতে পারে আমি তো অর্থ দিয়ে বুঝছি, তাহলে অর্থ তত্ত্বে কেন যাবে না? কিন্তু ওই অর্থটায় উপ কি যাওয়ার আগে তোমাকে যে প্রক্রিয়াটার ভিতর থেকে যেতে হচ্ছে, সেটা তো বাক্য। জি স্যার। ঠিক আছে। এখন এই যে যে জায়গা, এখানে কিছু বিষয় আছে যে তুমি লজিক্যাল আলোচনায় মনে রাখতে চাচ্ছ, কিন্তু তোমার যদি ওই সর্টিং করে মুখস্থ না থাকে, তাহলে পরীক্ষা হলে তোমার পাজেল হওয়ারও সম্ভাবনা আছে, এই যে যে চেতনাগুলো ভিতরে আছে। বুঝছো? যে বাক্যতত্ত্ব, ওর নাম হচ্ছে পদক্রম, তাহলে বাক্যতত্ত্বেই কিন্তু তোমার পদের আলোচনা হচ্ছে। এখন তুমি পদে তো একটা শব্দকে ধরা হচ্ছে, তুমি এখন যদি ভেবে ফেলো ও তাহলে এটা কি শব্দতত্ত্বের আলোচনা, কিন্তু শব্দতত্ত্বে ওই শব্দের রূপ গঠন কিভাবে হচ্ছে, প্রকৃতি প্রত্যয় কিভাবে আসছে, কি যুক্ত হচ্ছে, উপসর্গ কিভাবে যুক্ত হচ্ছে, আগে সন্ধির মাধ্যমে কিভাবে আসছে, শব্দ গঠিত হচ্ছে, আবার সন্ধির মাধ্যমে গঠিত হচ্ছে শব্দ। এইবার তুমি এখানে তোমার এই প্রশ্ন জাগতেই পারে, ও তাহলে স্যার সন্ধি তো শব্দ তত্ত্বে আলোচনা হচ্ছে। খেয়াল করো তুমি যখন বিশ্লেষণটায় যাচ্ছ,
এরকম ব্যাখ্যা তোমার সামনে এসে যেতে পারে। কিন্তু তোমাকে এবার সন্ধির ক্ষেত্রে মনে রাখতে হচ্ছে ও সন্ধিতে তো দুই পাশের দুইটা ধ্বনির মিল হচ্ছে। ফলে এই যে সন্ধিকে নেওয়া হয়েছে আবার ওইদিকে ধ্বনিতত্ত্বে আলোচনার বিষয়, যে এটাকে এখন যে যেটা যেভাবে সর্টিং আছে যে কাকে কোন তত্ত্বে আলোচনা করব, এই সর্টিং এর জায়গাটা হচ্ছে আহ ওর আলোচনার প্রকৃতি ওরকম। এখন ওই আলোচনাটা গঠনের মাধ্যমে শব্দ তৈরি হলো, তাহলে কি শব্দ তত্ত্বে যাবে? যে শব্দের যখন গঠন আমি করব প্রকৃতি প্রত্যয় যোগে, এই যোগে, তা ওইটা যদি তোমার শব্দ গঠন হয়, তাহলে দুই পাশে দুইটা পরিপূর্ণ শব্দ আছে, পরিযোগ ইক্ষা, তাহলে এই দুইটা শব্দের মাধ্যমে তো আরেকটা শব্দ হচ্ছে। তাহলে এখানে রস্যি আর ই যুক্ত হইয়া দীর্ঘি হচ্ছে, এই ধ্বনিতে না যে আমরা তো শব্দ তত্ত্বেও যেতে পারি, এরকম আলোচনা তো হতে পারে। সেই আলোচনায় আমরা না যে আমরা একটু সর্টিং করে দেওয়া যা আছে তাকেও মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে আমরা গত ক্লাসে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য এই বর্ণের নাম আমরা বলতে শিখেছিলাম, তাই তো? এবং সেখান থেকে যে নামগুলো তৈরি হয়েছিল, যে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি আছে, এদেরকে স্পর্শ, স্পৃষ্ট এবং বর্গীয় বর্ণ বলে। এইসব কথা কি আমরা বলেছিলাম গত ক্লাসে? না শুধু এই চারটা দেখিয়েছি? শুধু চারটা? ওই 4 পর্যন্ত শেষ স্যার। চার পর্যন্ত শেষ ছিল, তাহলে আমরা ওখানে 25টি বর্ণ পেয়েছি। এখন প্রশ্ন হয় যে বর্গ কয়টি? দেখো, বর্গ কয়টি আর বর্গীয় বর্ণ কয়টি, এই দুয়ে কিন্তু একটু ভিন্নতা আছে। ওখানে তোমাকে যে ভাবে দেখানো হয়েছে, যে এভাবে পাঁচটা এভাবে পাঁচটা এইভাবে ধরলে বর্গ হচ্ছে একটা, অর্থাৎ বর্গক্ষেত্র। কিন্তু ওই বর্গের ভিতরে যে ক আছে, চ আছে, হ্যাঁ, ক, চ, এই প্রত্যেকটারই একটা একটা ক বর্গ, চ বর্গ, ট বর্গ, হ্যাঁ, ক, চ, ট, ত বর্গ, প বর্গ, অর্থাৎ বর্গ কিন্তু হচ্ছে পাঁচটা ওইখানে। আর প্রত্যেক বর্গে বর্ণ আছে পাঁচটি করে। ফলে বর্গীয় বর্ণ যখন কথা বলা হবে তখন এক নাম, আর বর্গ কয়টা তখন আরেক আরেক উত্তর। একটু মাথায় রাখতে হবে, তোমার জানা থাকবে কিন্তু উত্তর দেওয়ার সময় যেন তুমি ভিন্ন করে না ফেলো। তাহলে আমরা বলছি যে বর্গ আসলে পাঁচটি, বর্গীয় বর্ণ আসলে 25টি। এই ক থেকে উ পর্যন্ত আমরা নাম নিয়েছি। এই নামগুলো এখন তোমাদের কাছে খুব পরিচ্ছন্ন, এবং তোমরা এটা বোঝানোর আরো এরকম কিছু নেই, তোমরা এটা মনে রাখতে পারবে। ক বর্গীয় বর্ণ নামকরণ, এমন নামকরণ এটা করা হয়েছে। অঘোষের ব্যাখ্যাও তোমাদের মনে আছে, আমি সংক্ষেপে মনে রাখার জন্য যে জায়গাগুলো এনেছি, যে অনুরণিত বা কম্পিত হয় না, আর অনুরণিত বা কম্পিত হয়, অর্থাৎ ওই যে স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে আর হচ্ছে না। দেখো, এই যে অ শব্দটা মনে রাখবে, শব্দের শুরুতে যদি থাকে, তাহলে ওই অ যে উপসর্গ, এটা নেতিবাচক একটা অর্থ দেয়। কোনটার কথা বললাম? শুধু অ এর কথা, যে এটা একটা নেতিবাচক অর্থ দিচ্ছে। তাহলে আমরা ঘোষের যে শব্দার্থ সেটি যদি মনে রাখি, ঘোষ মানে আমরা ধরে নিয়েছি অনুরণন বা কম্পন। ফলে অঘোষ মানে অনুরণন হচ্ছে না অথবা কম্পন হচ্ছে না। তাহলে তোমার অটা আলাদাভাবে হয়ে যাচ্ছে, একটা নেতিবাচক অর্থ দিচ্ছে ঘোষ থেকে। ফলে তোমার বলার ক্ষেত্রে শুরুতে ঘোষ অঘোষ এমন হতে পারে, তাতে করে কিন্তু তুমি পাজেল হয়ে যেতে পারো যে আগে ঘোষ পরে অঘোষ। না, আগে অঘোষ পরে ঘোষ, ক খ ঘোষ, গ ঘ ঘোষ। ঠিক একইভাবে চ ছ, জ ঝ। ঠিক আছে? এভাবে একটু তোমার আহ, মানে বিশ্লেষণের মাধ্যমে মনে রাখা একটু কৌশল তৈরি করতে হবে, এবং পরীক্ষায় আসলে তোমাকে যেন এই প্রশ্নের জন্য খুব বেশি সময় ব্যয় করতে না হয়। আমি যেটি বলেছিলাম যে তোমার চারটা মনে থাকলে তুমি বলতে পারো সবার কথা, কিন্তু ওর প্রকৃতি বোঝার মাধ্যমেও তোমার একটু কথাটা মনে রাখতে হবে। আর উপর নিচ করে এভাবে মুখস্থ করার মাধ্যমেও তুমি অনেক সহজে সেটাকে ধরতে পারো। যেখানে পড়ার ধরনটা হচ্ছে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, এভাবে যদি তুমি যাও তাহলে তুমি সহজে আনসার করতে পারবে। এই, এখানে তোমাদের যেগুলো পড়ানো হয়েছে জাস্ট সেই সংজ্ঞা দেবো, আমরা এই সংজ্ঞাগুলো পড়তে যে খুব বেশি সময় নষ্ট করব না। আমরা 44 নম্বর প্রশ্নে চলে আসবো এবার। দেখো, অন্তস্থ ধ্বনি আছে, এই বর্ণটা, এই শব্দটাকে আমরা দুই ভাবে বানান করতে পারি।
এক হচ্ছে ওখানে লেখা আছে, আর এক হচ্ছে এখানে। দুই ভাবেই এর বানানটা সঠিক। তুমি বিসর্গ রাখতেও পারো, বিসর্গ নাও রাখতে পারো। যেমন এরকম আরো শব্দ আছে বানানের, দুস্থ। হুম। দয় বিসর্গ তুমি শয় থও দিতে পারো, না দিয়ে দয় দিয়ে শুধু শয় থও দিতে পারো। আচ্ছা, এখানে এই দন্তস্বয়ের সাথে একটা ব্যাপার আছে যে এর আগে বিসর্গ থেকেও যায়, থাকতেও পারে, আবার লোপও হতে পারে। আমরা যখন তোমার বিসর্গ সন্ধি পড়বো, সন্ধি পড়ার ক্ষেত্রে যে আমরা এই সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করব। আপাতত এই অন্তস্থ আমরা নামটা কি কারণে নিয়েছি? আমার মাইক খোলা, আমার মাইক খোলা। হ্যালো। জি স্যার। হ্যাঁ, একটু একটু মাইক্রোফোন ই করো, আর যদি কোনো প্রশ্ন থাকে বা আমি জিজ্ঞেস করলে তখন উত্তর দিও, একটু অফ করে রাখো। হুম। আমরা ম পর্যন্ত 25টি পেয়েছিলাম। মর পরে জ র ল, জ র ল, এই তিনটা ধ্বনিকে আবার আলাদা একটা পার্ট করা হয়েছে, এবং তারপরে হয়েছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। এই ধ্বনিকে, এই যে যে তিনটে ধ্বনি, এই তিনটি ধ্বনি আছে পরের তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। তারপরে যে যে ডয় বিন্দু র, ডয় বিন্দু র, এদের পরে এরা আছে। আর এর আগে এইদিকে 25টা আছে। ওই যে চারটা তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটাকে ধরা হয়েছে ঊষ্ম বা শীষ ধ্বনির ভিতরে। আমাদের যে পার্ট আছে ঊষ্ম বা শীষ ধ্বনি। আর ওই শেষে চারটা আর আগে 25টা, এর মাঝখানে অবস্থিত বিধায়, মধ্যে অবস্থিত বিধায়, এই কয়টাকে বলা হয়েছে অন্তস্থ ধ্বনি। এখন এই অন্তস্থ ধ্বনিগুলোর উচ্চারণের ক্ষেত্রে দেখো, তুমি যে পাঁচটা স্থান পেয়েছো, সেই স্থানের ভিত্তিতে জ, র, ল, খেয়াল করো। অন্তস্থ জ যাচ্ছে তালব্য ধ্বনিতে, উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হচ্ছে, আমরা বলেছিলাম ধ্বনি বিন্যাসের ক্ষেত্রে। আবার আহ ওই অন্তস্থ ধ্বনির যে র আছে এবং ল আছে, এই যে তারা একটু ভিন্ন একটা নাম নিচ্ছে, কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী এদের নামটা এখানে দেওয়া হয়নি। উচ্চারণের স্থান অনুযায়ী এরা কিন্তু দন্ত ধ্বনিতে চলে যাবে। কারণ র এবং ল, খেয়াল করো, র এবং ল এটি বলার ক্ষেত্রে জীবের অগ্রভাগ দন্ত মূলীয়তে চলে যাচ্ছে, র, ল, আর জ চলে যাচ্ছে তালব্যতে। কিন্তু এরা বর্গীয় বর্ণ আগে ছিল, আর পরে আছে ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি, এদের মাঝখানে অবস্থিত, তাই এদের নাম হয়েছে অন্তস্থ ধ্বনি। এখানে আমাদের আহ সংজ্ঞার ভিতরে সেটি দেওয়া আছে, বর্গীয় বা ঊষ্মধ্বনির অন্তর বা মধ্যে অবস্থিত বলে এর নাম অন্তস্থ ধ্বনি। যদি তুমি অন্তস্থ বানানটা বিসর্গ না দিয়ে লেখো, যেটি বলতে এসেছিলাম, তাহলে শুদ্ধ আছে, কিন্তু তাহলে অর্থের জায়গায় চেঞ্জ হবে। সেটি হলো, তখন সংজ্ঞাটা এরকম করে নিতে হবে যে বর্গীয় ধ্বনির অন্তে অবস্থিত বা শেষে অবস্থিত। তবে সেই সংজ্ঞা খুব উপযুক্ত নয়, কারণ বর্গীয় ধ্বনির শেষে যখন অবস্থিত বলা হয়, তখন একেবারে বর্গীয় ধ্বনির পরে যারা আছে শেষ পর্যন্ত সবাইকে বুঝিয়ে দেওয়া হয়। কথা কি বুঝতে পেরেছো? বর্গীয় ধ্বনির পরে অবস্থিত এই কথা বললে তো অন্তস্থ জ, র, র, ল, এবং তারপরে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই সব একসাথে ধরা পড়ে যায় যদি আমরা বলি বর্গীয় ধ্বনির শেষে অবস্থিত। আমাদের সংজ্ঞাটাই নিতে হচ্ছে ঊষ্ম ধ্বনি আর বর্গীয় ধ্বনি এর মাঝে অবস্থিত বলে এদের নাম অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কয়টি? আমরা এখানে তিনটি বলছি। তোমরা হয়তো কেউ কেউ জেনে থাকবে যে জ, র, ল, এখানে একটা ব ছিল তালব্য শ এর আগে। এই ব্যাপারে কি কারো জানা আছে? আমরা এখানে একটা ব কে লিখতাম। দেখো তো, এই জ, র, ল তিনটে ফলা নাকি? জি স্যার। এবং এর আগে মটাও একটা ফলা, এর আগে মটাও একটা, ম, জ, র, ল, এরপরে ব আছে। হুম। তো এই ব কে বাদ দেওয়া হয়েছে। কি কারণে বাদ দেওয়া হয়েছে? বলছে বয়ের আঙ্গিক একই রকম, উচ্চারণে কোনো পার্থক্য নেই। তাহলে অযথা এখানে আবার একটা বয়ের কি দরকার? নাহলে 51টি ছিল, ওটা এখন 50টি হয়ে গেছে বাংলা বর্ণমালায়।
বর্ণ। বাদ দেওয়ার পিছনে যুক্তি ওই একটা, কিন্তু বাদ না দেওয়ার পিছনে বেশ যুক্তি থাকতে পারতো বা আছে। এবং সেই যুক্তিগুলো আমরা এখন বলছি না, আমরা যখন ব্যঞ্জন সন্ধি পড়ব, ব্যঞ্জন সন্ধি যখন পড়তে যাব তখন আমরা দেখব যে এই ব কে আসলে আমাদের বাদ দেওয়ার মতন সুযোগ নাই। যদি এই ব কে আমরা বাদ দিই, তাহলে আমাদের বেশ কিছু বানানে পরিবর্তন আনতে হয়, কিন্তু আমরা সেই বানানে পরিবর্তনগুলো আনিনি। অথচ এইখানে এসে এই ব কে বর্ণের মতন, একই রকম বর্গীয় বহের মতো মনে হয়েছে, তাই আমরা অন্তস্থ ব কেও বাদ দিয়ে ফেলেছি। অন্তস্থ জ কে কেন বাদ দিতে পারিনি বলতে পারবো? বাদ দিতে পারিনি কারণ এই দুইয়ের আঙ্গিক একরকম নয়। বর্গীয় জ আর অন্তস্থ জয়ের দৃশ্যমান যে আঙ্গিকটা আছে, সেটা একরকম নয় বিধায় আমরা বাদ দিয়ে ফেলেছি। আর এটা যেহেতু দৃশ্যমান একরকম, তাই বাদ দেওয়া গেছে। কিন্তু তাতে আমাদের ব্যাকরণের বিশ্লেষণে বেশ কয়েকটা জায়গায় একটা আহ ই আছে আর কি, মানে এমন একটা প্যাচ পড়বে যেখানে আমাদের মনে হবে যে অন্তস্থ ব কে আমরা বাদ দিতে পারছি না। আমরা সেই আলোচনা যখন ব্যঞ্জন সন্ধি পড়ব, তখন আবার তোমাদের মনে পড়বে। এখন আমরা এইদিকে এগিয়ে যাই, বলছি র এবং ল এরা তাহলে দন্ত মূলীয় ধ্বনি হিসেবে উচ্চারিত হচ্ছে। আবার স্যার, ওরা ক। হুম। স্যার বাংলা বর্ণমালা থেকে কি এই ব কে বাদ দিয়ে দিছে? বর্ণমালা থেকে ব বাদ হয়েছে হচ্ছে বলছি অন্তস্থ ধ্বনির ভিতরে যে ব ছিল, এখানে চারটি ছিল অন্তস্থ ধ্বনি, সেখানে এখন তিনটি হয়েছে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর প ফ ব ভ, ওখানে যে ভ আছে সে আছে। আর সে আঙ্গিকে একই রকম বিধায় এর প্রয়োজনে তার এখানে অনুভূত হয়নি। তোমরা কি এই ব এখানে লিখেছো? এই জ র ল ব তালব্য শ, এরকম লিখতে না যখন ছোটবেলায় লিখেছো? জি আমরা স্যার। লিখেছি জ র ল ব তালব্য শ এখানে, এবং এখনো আমরা পড়তে গেলে ওইটা চলে আসে। এবং ওই ব একই রকম বিধায় বাদ দেওয়ার একটাই কারণ, কেবল দৃশ্যমান একই রকম, উচ্চারণে একই রকম। কিন্তু আমাদের শব্দ গঠনের নিয়মের ভিতরে এমন জায়গা রয়েছে যেখানে দুটো বয়েরই অবস্থান আমাদের কাছে পরিচ্ছন্ন, যে একটা অন্তস্থ ব আর একটা বর্গীয় ব। আচ্ছা, যেমন দেখো, আমি যেহেতু কথা বলছো, আমি একটা উদাহরণ দিই। ধরো লেখা হলো স্বয়ং, স্বয়ং যোগ বড়া, কি বানান হবে? বলছে যে এটা, স্বয়ংবরা। এটা স্বয়ং বড়া, স্বয়ং বরা। বড়া হয়ে যায়। এখন দেখো, যদি ময় হর্ষ থাকে আর ময় হর্ষের পরে যে বর্গীয় ধ্বনি থাকবে, বুঝো, ময় হর্ষের পরে যে বর্গীয় ধ্বনি থাকবে, মটা ওই বর্গীয় নাসিক্য ধ্বনিতে যাবে। তাহলে এই বটা কোন বর্গীয় ধ্বনি? প বর্গীয়, নাকি? প ফ ব, এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা? না স্যার, বুঝি নাই। বলছি এই যে যে বটা আমাদের, এই ব বলা হচ্ছে সন্ধির ক্ষেত্রে যদি ময় হর্ষ থাকে যোগের আগে, হুম, তাহলে সন্ধি হওয়ার সময়ে এই মটা এরপরে যে আচ্ছা, অন্য একটা উদাহরণ দিই। ধরো লেখা থাকলো সম যোগ চয়, এবার কি হবে বলো? সঞ্চয়। সঞ্চয়, এইটা কি হচ্ছে? ইও হচ্ছে। খেয়াল করছো? জি ইও কেন স্যার। হলো? ইও কেন হলো বলো তো? ওই যে চ আছে, স্যার চ বর্গের জন্য স্যার। চ বর্গের নাসিক্য ধ্বনি কে? চ, ছ, জ, ঝ, ইয়। এই কারণে এটা ইও হয়েছে। এবার এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারলাম। তাহলে এবার স্বয়ং স্বয়ং এটাই দেখো, এটা ম, কিন্তু এখানে কি আছে? ব। তাহলে এই বয়ের কারণে এই মটা পরিণত হবে কিসে? স্যার
প পয়েতে স্যার। কেন পতে? বয়ের কারণে মটা মতেই রয়ে যাচ্ছে না? প, ফ, ব, ভ, ম। ওই বর্গের নাসিক্য ধ্বনি কে? আরে, এখানে যদি চ বর্গের নাসিক্য ধ্বনি ইও আসে, এটা ধরতে পারোনি আগেরটা? চ বর্গের নাসিক্য জি ধ্বনি কি স্যার। এসেছে? ইও। ইও। হ্যাঁ, তাহলে এবার এবার কোন বর্গের নাসিক্য ধ্বনি আসবে? স্যার ব। সেই ব, প বর্গের। কারণ যেহেতু ব আছে এখানে। কারণ এই বটা কোন ব? তোমাদের বিবেচনায় এখন বর্গীয় ব। জি স্যার, এখন এখন বুঝতে পারছি। এখন হলো প বর্গের ব, এটা তাই তো, প বর্গের। তাহলে এই বর্গের নাসিক্য ধ্বনি হচ্ছে ম। তাহলে এই স্বয়ম্বরার বানানটা হয় কি? বলতেছে স্বয়ম্বরার তখন বানানটা হবে স্বয় ময় ব রয়াকারটা, কিন্তু এটা তো ভুল বানান। এখন এটাই কেন অনুসার হয়েছে? কারণ এই বটা আসলে বর্গীয় ব না, এই বটা আসলে হলো অন্তঃস্থ। ফলে অন্তঃস্থ ধ্বনি থাকলে এই মটা অনুসারে চলে যায়। হয়েছে? যেমন সম যোগ যম, কি হবে? অন্তঃস্থ জ আছে, সংযোগ। তাই তাই সংযম হয়ে যাবে। তাহলে অন্তঃস্থ জ কে যে অন্তঃস্থ ব কে যে বাদ দেওয়া যায় না, এটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই কারণে অন্তঃস্থ ব কে আমি বলছি বাদ দেওয়ার সুযোগ নেই। সংবিধান কি হবে বলো? বানান কি হবে? স্যার বিধান। হ্যাঁ, সংবিধান সম যোগ বিধান। এখন তুমি এই ম কে অনুসার করছো না? জি স্যার। তাহলে অনুসার কেন করো? কারণ এই বটা হচ্ছে অন্তঃস্থ ব, তাই। হ্যাঁ। ফলে অন্তঃস্থ ব কে বাংলা ব্যঞ্জন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যদি বাদ দাও, তাহলে তোমার আজকে থেকে সংবিধান বানান লিখতে হবে এরকম, সংবিধান। যদি সেটি না হয়, তাহলে তোমাকে নোট দিতে হবে এই কয়টা বানানের ক্ষেত্রে নিয়ম ভিন্ন রকম। তাহলে অযথা ওই বটা কেন ছিল বাংলা ব্যঞ্জনে, এবার ধরতে পারছো? ওই পণ্ডিতটা ওই সময়ে, বিদ্যাসাগরের মতন ব্যক্তি কেন জ, র, ল, ব এটা নিয়েছেন, বুঝতে পারছো এবার? এই কারণে। আর আমাদের এখানে এসে এটা একই রকম দেখে মনে হয়েছে, মানে একজনের ধরো দুটো মেয়ে হয়েছে, দেখতে একই রকম, তা উনি ভাবলেন যে দুইটা রাখার দরকার কি, একটা মেরে দিই, দেখতে একই রকম, সবই একই রকম, তা রাখার দরকার কি আছে? বাংলা ব্যঞ্জন বর্ণের বটা ছিল যমজ সন্তান, বাদ দেওয়ার কোনো কারণ নেই। আর আর হচ্ছে আমরা রি এর পরে একটা লি লিখতাম, মনে আছে? রি। তারপরে একটা নয়ের মতো এরকম লিতে কাঠবিড়ালি, হ্যাঁ? এগুলো কি লিখেছো নাকি তোমরা? হ্যাঁ, মানে আমি পাইনি। হ্যাঁ, লি পাওনি? তাহলে ওই 52টা হতো আর কি, ব কে ধরে আর লি কে ধরে। এই 52-র সাথে আবার আমাদের 52-র ভাষা আন্দোলনের একটা সম্পর্ক আছে, খেয়াল করেছো? ফলে এটাকে রাখা যেত, তাতে কোনো সমস্যা নাই। এর ভিতরে আরো একটা সম্পর্ক আছে, বাংলা ব্যাকরণ ইংরেজির থেকে দ্বিগুণ কঠিন। ফলে 26 × 52, কথা কি বুঝছো কিনা? আমি এই ব, লি রাখার কয়টা লজিক দেখালাম, এবার বুঝতে পেরেছো? যে এতগুলো লজিকের ভিতরে আমরা ব এবং লি কে বাংলা ব্যঞ্জনে রাখতে পারতাম, কিন্তু একটা মাত্র লজিকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব বর্গের ব আর অন্তস্থ ব, দেখতে একই রকম, দুইটা রাখার দরকার কি? এখন যারা দুটো রাখার দরকার কিতে গেছে, তারা আসলে এই আমি যে বাকি যে দুইটা কথা বলছি সেগুলো তো ভিত্তিহীন। এই যে 26 × 52 আর 52-র ভাষা আন্দোলন, এগুলো আবেগিক কথা। কিন্তু আমি যে ব্যাকরণের প্রয়োজনীয়তা দেখালাম, সেটা কি ধরতে পারছো? জি স্যার। জি স্যার। ব্যাকরণের প্রয়োজনীয়তার জায়গায় কোনো কথা খাটবে না, একদম। এটা একটা ট্রেনিং এ কথা হয়েছিল, আমি অনলাইন ট্রেনিং এ ছিলাম স্যারদের সাথে। উনি ভাষা বিজ্ঞানের কোর্সের শিক্ষক ছিলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। তখন বলা হয়েছিল, বললাম যে স্যার এইভাবে আপনারা এটাকে বাদ দিয়ে দেন, এটা ঠিক করেননি। পরিচ্ছন্ন কথা হয়েছিল একেবারে।
এবং বাদ দেওয়ার ক্ষেত্রে কেবল ওইটাই কাজ করেছে, দুইটা দেখতে একই রকম, দুইটার উচ্চারণের স্থানও একই, দুইটার প্রয়োজনীয়তা কি। তো ওখানে একটা থাকতো, তাতে পড়তে সমস্যাটা কি, জ র ল ব তালব্য স, এরকম করেই আমরা পড়েছি সব সময়, এখনো পড়তে গেলে সেটা চলে আসে। কিন্তু আমরা 50টির সাথে মিলানোর জন্য এটা করলাম আর কি। যাক, বা যারা ব্যাকরণের সেই বিশ্লেষণ না দেখে দিক দিয়ে বাদ দিয়েছে, সেটা আমাদের চলছে, আমরা তাই চালাবো, বাংলা 50টি, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তারণজাত ধ্বনি দেখছি। তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনিতে যাওয়ার আগে এই এই কয়টা একটু আমাদের আসলে দেখা উচিত ছিল। এখানে কেন এলোমেলো হলো দেখো, তালব্য স, মূর্ধন্য ষ, দন্তস্ব, এই চারটাকে আমরা শীষ ধ্বনি বলবো। যে উচ্চারণের ক্ষেত্রে একটা শীষের আওয়াজ আসে, সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে হ উচ্চারণের ক্ষেত্রে কিভাবে শীষ আসে, কিন্তু দেখবা হটা কেবল হ এরকম নয়, হ এরকম বললে হবে না। হ বলার ক্ষেত্রে দেখো, হ একটা কণ্ঠস্বরের একটা দরাজ ভাব, ঘোষ হবে এবং কম্পন হবে, বাতাসের চাপের আধিক্য থাকবে। ফলে কম্পন এবং বাতাসের চাপের আধিক্য যদি থাকে, সেখানে দেখো শ্বাসনালীর একটা জোর চলে আসে খুব বেশি। তুমি যে অর্থে তালব্য স, মূর্ধন্য ষ এবং দন্তস্বয়ে শীষের যে সাউন্ডটা পাচ্ছ, তোমার হয়ের ক্ষেত্রে শীষের ওই সাউন্ডটা ওইরকম নয়, কিন্তু উষ্ম ভাব তৈরি হচ্ছে, বুঝে, কণ্ঠস্বর একেবারে মানে ই করে দিচ্ছে, বের হয়ে আসছে কেমন যেন ভিতর থেকে, হ। এটা কিন্তু হ এরকম বললে হবে না, হয় এরকম না, হয়, হ্যাঁ, হটাকে দেখো জোর দিয়ে আরো, হলো তো হলো, ও, খেয়াল করো ওই যে একটা তোমার ফুসফুসের চাপের আরো আধিক্য মনে হবে, তখন একটা এরকম একটা ভাব তৈরি হয় ভঙ্গিতে, একটা শীষের একটা সাউন্ড আসে। বলছি যে ওই হয়ের জন্যই উষ্ম কথা, আর তালব্য স মূর্ধন্যর জন্যই একসাথে শীষ কথা, এই দুটোই এসেছে। আমরা চারটা ধ্বনি মনে রাখছি, উষ্ম বা সেই ধ্বনি চারটি। মাঝখানে এরপরে আসছে ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, হচ্ছে এটা উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ কি করছে, খুব তাড়িত হয়ে পিছনে চলে যাচ্ছে, খুব তাড়িত হয়ে পিছনে একেবারে মূর্ধায় যে আঘাত করছে, দ্রুত, অর্থাৎ জিহ্বা খুব তাড়ন তৈরি করেছে, বিধায় জিহ্বার ভিতরে উচ্চারণ করার জন্য ওই তাড়না থেকে এদের উৎপত্তি, বিধায় এই দুটোর নাম হয়েছে তারণ জাত ধ্বনি। আর রেপ্র উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, জিভ লাগছে দন্তমূলে, রেপ্র, খেয়াল করো, রেপ্র, কিন্তু জিভে একটা কম্পন অনুভূত হয়, জিভে কম্পন, না, কম্পন থেকে হয়েছে বিধায় এর নাম হয়েছে কম্পন জাত ধ্বনি। আর জীব তাড়িত করে বিধায় এই দুটোর নাম হয়েছে তাড়ন জাত ধ্বনি। প্রশ্ন হতে পারে তাড়ন জাত ধ্বনি কয়টি আর কম্পন জাত ধ্বনি কয়টি, তুমি যেন দুটোকে মিলিয়ে না ফেলো, এবং কোনটা কম্পন থেকে কোনটা তাড়ন থেকে এটা একটু মাথায় রাখতে হবে। আর আছে আমাদের পার্শ্বিক ধ্বনি, বলছে এই ল উচ্চারণ করতে যে দেখো, ল উচ্চারণ করার জন্য আগে জিভের অগ্রভাগ দন্ত মূলের সাথে মিশছে, ল, খেয়াল করো কিছুক্ষণ চেপে থাকে, মিশে, এবং এমন ভাবে চেপে থাকে যে কণ্ঠস্বর থেকে নির্গত বাতাসকে কেমন যেন জিভ আটকে ধরবে, ল। এইবার ল বলার ক্ষেত্রে ওই বাতাস আটকে যে কি করছে, বলছে দুই পাশ দিয়ে বাতাস বের হয়, কিছুটা কিছুটা বাতাস পাশ দিয়ে বের হয় বিধায় এর নাম হয়েছে পার্শ্বিক ধ্বনি। জিহ্বার পাশ দিয়ে বাতাস বের হয়, এই যে এই আঙ্গিকের কারণে, উচ্চারণের ভঙ্গির কারণে স্পর্শ হচ্ছে, এদিকে স্পৃষ্ট হচ্ছে বা ঘর্ষণ হচ্ছে, এইসব কারণে দেখো ওই যে শুরুতে আমাদের নামগুলো তৈরি হয়েছিল, স্পর্শধ্বনি, স্পৃষ্টধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এগুলো। আর পরের গুলো ওর বাইরে এসে আরো ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছে বিধায় নাম সেই উচ্চারণের প্রেক্ষিতে হয়েছে, উচ্চারণের ধরনের প্রেক্ষিতে। কোথাও কোথাও বাতাসের আধিক্য, কোথাও কোথাও জীবের তাড়ন, কোথাও কোথাও জীবের কম্পন, হ্যাঁ, এইভাবে কোথাও কোথাও শ্বাসনালীতে শীষের ধ্বনি বা উষ্ণতা সেখানে তৈরি করে। একই সাথে ঘোষ এবং মহাপ্রাণ ধ্বনির একটা আহ, প্রয়োগ সেখান থেকে হয়ে যায়, ঘোষত্ব অর্থাৎ কম্পন আছে, মহাপ্রাণতা অর্থাৎ বাতাসের চাপের আধিক্য অনেক আছে।
এরপরে আমাদের জন্য থাকছে পরাশ্রয়ী বর্ণ। আচ্ছা, এই তিনটা বর্ণকে আলাদাভাবে লেখা যায় না। অনুস্বার, চন্দ্রবিন্দু এবং এরা বিসর্গ। অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আচ্ছা, দেখো, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু আলাদাভাবে লেখা যায় না। এখানে কিন্তু আমাদের আরেকটা ব্যঞ্জন ধ্বনি ছিল, বলতো কে নেই এখানে এখন? খণ্ডত। খণ্ডত। বলছে জি এই স্যার। খণ্ডত তয়ের একটা রূপভেদ, কিন্তু তাকে কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করা যায়। এই ত্বকেও বাদ দিতে পারেনি, কি কারণে বলো তো খণ্ড ত্বকে? ওই যে কানসার দেখতে দেখতে একরকম। ভিন্ন, আঙ্গিক ভিন্ন, তাই বাদ দিতে পারে নাই। কিন্তু এইটার কারণে উচ্চারণে পরিবর্তনও নেই, বানানের ক্ষেত্রে ভুল ধরা হয় যেহেতু দুটো আছে, কিন্তু তোমার অর্থগত পার্থক্য কিছু আসে না। বুঝতে পেরেছো? ফলে তোমরা দেখবে যে ত বা খণ্ড ত এর ক্ষেত্রে বানানের ভুল হতে পারে, কিন্তু ওই বানান ভুল হলে অর্থের পার্থক্যের কোনো সম্ভাবনা সেখানে ঘটে না। কিন্তু ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, তারপর রেপ র, তারপরে অন্তস্থ জ, বর্গীয় জ, না, এরা কিন্তু আঙ্গিকেও ভিন্ন। অন্তস্থ জ, বর্গীয় জ যদি উচ্চারণে একই, কিন্তু শব্দের অর্থে কিন্তু তারা ভিন্ন হয়ে যায়। আর স এর ক্ষেত্রেও তোমার তিনটি স আছে, যাদের উচ্চারণে কখনো কখনো একই ধ্বনি আসে, কিন্তু অর্থের ক্ষেত্রে কিন্তু পার্থক্যের একেবারে শেষ নেই। আচ্ছা, ফলে আমাদের ওদের আর বাদ দেওয়ার সুযোগ নেই, বর্ণ আকারে রাখছি। ত্বকেও আমরা যেহেতু আঙ্গিক ভিন্ন তাই রেখেছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এই দুই তয়ে ধ্বনি আসলে আমাদের কাছে একই। আর এই পরাশ্রয়ী বর্ণ যে তিনটা, কেউ যেন আবার খণ্ডত্বকে পরাশ্রয়ী বর্ণ না ভেবে বসো, সে কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, যদিও শব্দের শুরুতে তাকে ব্যবহার করা যায় না। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, না? খণ্ডত শুরুতে ব্যবহার করে, যেহেতু তার উচ্চারণ সবসময় অর্ধাংশ হচ্ছে উচ্চারণ, ফলে ওটাকে শুরুতে ব্যবহার করে শব্দ তৈরি করা যাবে না। হতে পারে কোন বর্ণটি শব্দের শুরুতে প্রয়োগের ই রাখে না, যোগ্যতা রাখে না, এমন যদি কোনো প্রশ্ন হয়, তাহলে তোমাদের তো বুঝতে আর বাকি থাকবে না যে এটাকে শুরুতে বসিয়ে শব্দ তৈরি করা যায় না। আর বাকি তিনটা আমরা দেখলাম, এই তিনটি যেহেতু পরকে আশ্রয় করে চলছে, পরের আশ্রয়ে থাকে এরা, তাই পরের আশ্রয়ে থাকার কারণে এদের বলা হয়েছে পরাশ্রয়ী বর্ণ। কয়টি আছে? তিনটি। একই সাথে অন্তস্থ ধ্বনি তিনটি বা বর্ণ তিনটি, পরাশ্রয়ী বর্ণ তিনটি, আর ঊষ্মবাসী ধ্বনি তোমার চারটি আছে। বাকি তো তারণজাত, পার্শ্বিক কম্পন, এগুলো দুটি এবং একটি একটি করে। এই তোমাদের একটু মানে এর মাধ্যমে বর্ণের পরিচিতি, বিশেষ করে কোন বর্ণের পরিচিতি শেষ হচ্ছে? ব্যঞ্জন বর্ণের এবং ধ্বনির। আমরা বোধহয় স্বরধ্বনি বা স্বর বর্ণ যেটা, তাদের আংশিক একটা পরিচিতি বোধহয় আমরা নিয়েছিলাম কার আকারে, যেখানে আমরা পড়িয়েছিলাম। কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী আমরা সেখানে তাদের গঠন বা মৌলিক বা যৌগিক, এই প্রেক্ষিতে আমরা আলোচনাটা করেছিলাম, তাই না? আমাদের স্বরধ্বনির আরেকটা পার্ট থাকবে, সেটি হচ্ছে এই যে যেমন ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের প্রেক্ষিতে, উচ্চারণের স্থান অনুযায়ী তুমি এদের নামটা পেয়েছো, ঠিক একইভাবে স্বরধ্বনিরও উচ্চারণের স্থান অনুযায়ী একটা নাম তৈরি হবে। তোমাদের সেখানে ওই উচ্চারণের স্থানটাকে নির্দিষ্ট করে দিয়ে নামটা দেখানো হবে। আমরা শব্দের মধ্যে যদি অন্তস্থ জ থাকে, তাহলে সেটি সংস্কৃত নিয়ম অনুযায়ী কেমন উচ্চারিত হয় তার একটা উদাহরণ দেখো, দেখছি। বলছে এটা কিন্তু বিযোগ, মানে যোগ ছাড়া আর কি, যোগ হবে না। তখন এটা একটা প্রশ্ন হয়েছে যে এটা অন্তস্থ অ উচ্চারিত হবে। অন্তস্থ জটা শব্দের মধ্যে সংস্কৃত নিয়ম অনুযায়ী, হ্যাঁ, ওই যে কি, যুগে যুগে কে, যুগে যুগে কে দেখবা এই জন্য কেউ কেউ উগে উগে এরকম উচ্চারণ করে।
সংস্কৃত শব্দ বা সংস্কৃত গীতার যে শ্লোকগুলো আছে, হ্যাঁ, তারা পড়ার ক্ষেত্রে এই টাইপের উচ্চারণ করে থাকে। এবং কখনো কখনো তোমরা যুবরাজ সিং যে নামটা তোমরা শুনেছো, ইউবরাজ, এমন করে নাম উচ্চারণ করা হয়। ওই যে অন্তস্থ অ উচ্চারণ করার যে একটা প্রবণতা আছে, আমরা সেটি বাংলার ক্ষেত্রে, ওটা সংস্কৃত নিয়ম অনুযায়ী, তার অর্থ ওই উচ্চারণ সেটি করতে হবে তা নয়। বলছে যে যদি ওই সংস্কৃত নিয়মে সেই উচ্চারণ করতে যাই, এই জন্য সংস্কৃত নিয়মে যে অনেকে ওই আত্মা উচ্চারণ না করে আত্মা উচ্চারণ করতে চায়, বলতে চায় যে ম আছে তাই উচ্চারণ করে ফেলবো। হুম। কিন্তু ওটাকে সব সময় আবার ওরা উচ্চারণ করতে পারবে না। যেমন পরে আছে তাই উচ্চারণ করে আত্মা আত্মা করছে, কিন্তু আত্মা আহ, ত্যাগ করার পরে দেহকে যদি শ্মশানে নেওয়া হয়, তখন নিশ্চয়ই শ্মশান বলবে না সেটাকে। বুঝতে পেরেছো আমার কথা? আমি কি তোমাদের বোঝাতে পেরেছি যে আত্মা উচ্চারণ করা আত্মা উচ্চারণ করাটা ঠিক হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই পণ্ডিতরা আত্মা আত্মা বলে ভাবে আমি বোধহয় একটু আলাদা হয়ে গেছি অন্যদের থেকে, এই যে একটা অনুসারী হলাম। কিন্তু ও আসলে শ্মশানে গেলেই বুঝতে পারবে যে ওর দশাটা কি হয়েছে। এই কারণে শ্মশানের আরেকটা সমর্থক শব্দ হচ্ছে মশান। তোমরা কি এই সমর্থক শব্দ পেয়েছো? না স্যার। মশান মানেও শ্মশান। ওই তালব্য বাদ দিয়ে শুধু ম দিয়ে শব্দ মশান, দেখবে ডিকশনারিতে এটা থাকবে। আহ, মশানে যাওয়া মানে শ্মশানে যাওয়াই আসলে। কেন এভাবে হয়েছে বলতে পারবো না, তবে সমর্থক শব্দে মশান। এই এই যে আমি যে ব্যাখ্যা করেছি সব এখন তোমরা প্রশ্ন আকারে এখানে পাবে। আমাদের এই প্রশ্ন আলোচনার বিষয় নয়, আমরা কথা বলে ফেলেছি। কিন্তু আমরা এবার 53 নম্বর প্রশ্নে যাব। বাকি আলোচনা আমরা করেছি, তোমরা এটা পেরেছো। 53 নম্বর প্রশ্নটা একটু তোমরা পড়ো এবং পড়ে একটু দেখো যে এই আহ, এ- একটা আটকে দিতে হবে, সামনে চলে আসে। কি লিখেছে? দন্ত স এর সাথে খ র ত থ ন যুক্ত হলে কেমন হয়, মানে আমরা উচ্চারণের দিকে যাচ্ছি আসলে। কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু আলোচনা তোমাদের করতে হবে। সেটি হলো, দেখো তো এই শব্দটাকে আমরা কি বলবো? সবিশেষ। সবিশেষ। আচ্ছা, এই শব্দটা যখন আমরা উচ্চারণ করব, তখন উচ্চারণে যেন এমন না হয় যে সব শেষ হয়ে যাবে, মানে সবই শেষ। স্যার এখানে তো এরকমই লাগতেছে সবিশেষ। না, এটা হলো স, তারপরে বি, তারপরে তালব্য শ ই কার, তারপরে মূর্ধন্য তালব্য শ ই হর্ষ। এই হর্ষ কেন দিচ্ছি? দেখো, আমি এটাকে বলছি না সবই শেষ হ, শেষ হ কি বলছি? শেষ। তার মানে স্যার ও এর জন্য। হ্যাঁ, শেষে যে মূর্ধন্য ষ এর সাথে একটা মূর্ধন্য স, একটা অ আছে না এই যে উচ্চারণে, জি ওই স্যার। অটাকে যখন আমরা বলছি না, তখন আমরা তালব্য ষ এর সাথে, মানে মূর্ধন্য ষ এর অটাকে লোপ করে দিলাম, আর মূর্ধন্য ষ এর উচ্চারণটা কি হচ্ছে আমাদের কাছে? তালব্য ষ হচ্ছে। এই একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটিকে অক্ষর বলা হয়, এবং আমরা বোধহয় তোমাদের এই অক্ষরের আলোচনা করিনি। আমরা এইখান থেকে ব্যঞ্জন ধ্বনি এই আলোচনা করে স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী আলোচনা সেরে আমরা উচ্চারণের যাব, স্বরধ্বনির উচ্চারণে আমরা যাব, এবং সেখানে যে আমরা অক্ষরের আলোচনা করব। এবং তোমরা অত্যন্ত সুন্দরভাবে ইংরেজিতে যেমন সিলেবাল পড়েছো, বাংলায়ও ঠিক শব্দাংশ যেটা, সেটা বের করে করে শব্দকে উচ্চারণ করে যে কোনো শব্দের উচ্চারণকে তুমি সঠিকভাবে নিজের ভিতরে করে ফেলবে। এবং ওটা লিখতেও আসে পরীক্ষায় যে এই শব্দটার সঠিক উচ্চারণ কি হবে। তখন তুমি উচ্চারণের নিয়মটা না শিখে পৃথিবীর কত শব্দকে তুমি উচ্চারণ মুখস্থ করে রাখবে। যদি এমন মনে করো যে স্যার কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেন উচ্চারণ মুখস্থ করে রাখি, তাহলে পরীক্ষার হলে তোমার মানে দ্বন্দ্বে ভোগা ছাড়া কোনো উপায় নাই। আর খুব অল্প সময় লাগবে, কিন্তু একটু টেকনিক্যাল যদি উচ্চারণের নিয়মটা বুঝে ফেলতে পারো, তাহলে তুমি দেখবা যে তোমার কাছে আত্মবিশ্বাসের জায়গায় কত পূর্ণতা চলে এসেছে। আমরা এই যে সবিশেষ শব্দটা লিখেছি, এতে বোঝা যাচ্ছে না যে চারটা, তিনটা শকেই আমরা তালব্য শ উচ্চারণ করি সাধারণত, খেয়াল করো তো।
তুমি কি এটাকে বলবা সবিশেষ? না, হ্যাঁ। বলছি সবিশেষ। দেখো শব্দটায় আছে কিন্তু তিনটি স। আমাদের যে আলাদা তিনটি স আছে, শব্দটার ভিতরে তিনটে স কে আমরা ব্যবহার করেছি। হুম। কিন্তু ধ্বনিতে আমরা কি করেছি? সবগুলাই একটানে তালিবস্য উচ্চারণ করতেছে। সবগুলো তালব্য সতে পরিণত হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রবণতা। কিন্তু এই স, মূর্ধন্য স যে, এ সব সময়ই তালব্য স থাকবে। মূর্ধন্য স এর উচ্চারণ কোনো সময়েই দন্ত সতে যাবে না, কথাটা মনে থাকবে তো না? কোনো জি সময় যাবে স্যার। না। কিন্তু দন্তস্ব কখনো কখনো তালব্য স হয়, আবার তালব্য স কখনো কখনো দন্তস্ব উচ্চারিত হতে পারে। এখানে যেমন দন্তস্ব তালব্য স হয়ে গেছে, ঠিক এমন অনেক সময় হবে যেখানে দন্তস্ব না হয় তালব্য সতে যাচ্ছে, আবার তালব্য স দন্তস্বতে যাচ্ছে, আবার দন্তস্ব নিজে দন্তস্বই যাচ্ছে। এমন হবে, যেমন দেখো এইখানে এবার এই প্রশ্নটায় আমরা আসি। বলছে দন্তস্ব এর সাথে যদি খ, র, ত, থ দন্তন্য যুক্ত হয়, এখানে শুধু খ না, সম্ভবত বইয়ে খই ছিল তাই আমরা এটাকে নিয়েছি, অথবা এর সাথে ক বাদ গেছে কিনা। যেমন দেখো, তুমি যদি দন্ত স এর সাথে ক যুক্ত করে শব্দ বলো, কি শব্দ বলবা দেখে? স্কুল। দেখো তুমি কি স্কুল বলবা? হ্যাঁ, কেউ বলতে পারে স্কুল, স্কুলে যাচ্ছে। কিন্তু তাতে তো উচ্চারণটা শুদ্ধ হচ্ছে না। একটা আঞ্চলিকতা আছে, একটা স্বরাগম ঘটেছে, একটা ধ্বনির পরিবর্তন হয়েছে। উচ্চারণের নিয়ম যেটা, সেটি প্রমিতায়নকে আমাদের কাছে কি করে আর কি, প্রেজেন্ট করবে, শুদ্ধ উচ্চারণকে আমাদের কাছে উপস্থাপন করবে। তাহলে আমরা বলছি যে আমরা এটাকে স্কুল বলছি, স্কুল বলতে পারছি না কিন্তু। স্কুল, খেয়াল করছো? দেখো দন্তস্ব একদম দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হচ্ছে, স্কুল। ইস শব্দটি আসবে না, স্কুল এরকম করে স ক একসাথে হয়ে যাবে, স্কুল। সে তো স্কুলে গিয়েছে, কিন্তু আমরা বলি সে তো স্কুলে গিয়েছে, দেখো শুরুতে একটা ই চলে আসে না নর্মালি বললে। কিন্তু আমাদের শুদ্ধ বা প্রমিতায়নে এমন টার্গেটটা রাখতে হবে যেন শুরুতে ওই ইটা না আসে। সচেতন ভঙ্গিতে সেটি আমাদের অনেক সময় আহ রাখা হয় না, যে আমরা আরে কি করে ফেললাম, আরে এই কি স্কুলে গেছিলি, দেখো স্কুলে ই চলে আসছে, কিন্তু ওটা হবে স্কুলে, স্কুলে। মানে আগে থেকে জিভটা দাঁতের সাথে লেগে যাবে, উচ্চারিত হওয়ার কোনো সুযোগ নেই। স্টেশনে যাচ্ছি, স্টেশন, কিন্তু ওই স্টেশন তা আমরা শুরুতে না রাখি। দেখো তুমি হয়তো লিখলা যে তার আহ চারিত্রিক, কি হবে এটা? কি লিখলাম শব্দটা? স্খলন না স্খলন? স্খলন। স্খলন। দেখো দন্তস্বই থাকছে কিন্তু, বলো। অর্থাৎ ক্ষয়ের সাথে দন্তস্ব থাকে, কয়ের সাথেও থাকে। এখন তুমি যদি লেখো যে কোন স্তরে যাচ্ছে সে, বা স্থানটা কোথায়, না? দেখো এই যে যে বর্ণগুলো আছে বা ধ্বনিগুলো আছে এখানে, এদের সাথে যুক্ত যে স, যদি এদের সাথে যুক্ত হয়, বা স এর সাথে যদি এরা যুক্ত হয়, যেহেতু এরা পরে থাকে তাই স এর সাথে এরা যুক্ত, সেটা বলো। তুমি কি স্নান বলবা না স্নান? স্নান। স্নান। ফলে এদের সাথে যুক্ত হলে দন্ত স কেমন উচ্চারিত হবে? ব্যাপারটা কি ধরা গেছে কিরকম হবে? দন্ত স এখানে দন্ত সই থাকবে। দেখো এই যে যে শব্দগুলো দিলাম, দেখো র ফলার সাথে স্র হয়েছে, খেয়াল করছো? স্রষ্টা কি বলতে পারবা? না, স্র। স্খলন আছে, তারপরে আস্ত, মানে আস্তে বা, দেখো সে আসতো, এই যে যে কথাটা আসতো, আর আস্তে আস্তে বলো, দুইটা কি এক কথা? সে আস্তে আস্তে বলল, আর সে আস্তে আস্তে বলল। দেখো তো দুইটা দুই ধরনের সাউন্ড দিচ্ছে কিনা? জি স্যার, অর্থ দুই রকম হয়ে যায়। অর্থ দুই রকম।
তার মানে আমরা বলতে চাচ্ছি যে ত এর সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে ওটা দন্তস্বই হয়ে যায়। খেয়াল করছো? জি স্যার। ভঙ্গিতে তো কথা আসলে একই, মানে বর্ণ তো সব একই আছে, কিন্তু কেবল একটার সাথে একটা যুক্ত নয়। সে আস্তে আস্তে আমাকে এই কথা বলেছে, সে আস্তে 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 আমাকে এই কথা বলেছে। খেয়াল করো, সাথে সাথেই তুমি কি উচ্চারণের তফাৎটা ধরতে পারছো যে কেন আমাদের এই জায়গাটা বুঝতে হবে, কে কখন কিভাবে। একটা হচ্ছে এটা আমাদের নর্মালি হয়তো উচ্চারণে ঠিক আছে, আমরা লার্নিং করছি ব্যাকরণটাকে। লার্নিং করতে এসে কি দেখলাম যে ও স তো তালব্য স হয়, কিন্তু দন্ত স যখন তথয়ের সাথে যুক্ত হয় তখন ওটা দন্তস্ব হয়। আচ্ছা, কেন দন্তস্ব হয়ে যায় কইতে পারবা তথয়ের সাথে গেলে? দেখো তো, ত অথ কোন জায়গার ধ্বনি? উচ্চারণের স্থান অনুযায়ী কোন জায়গা? কও। আর এরা দন্ত মূল থেকে উচ্চারিত হয় না? জি স্যার। এই দন্ত। কারণে তো ওর দন্তস্বই হয়ে যায়। ঠিক একইভাবে দেখো, তোমার রটা কোন মূলীয় ধ্বনি? আমরা বলছিলাম একটু আগে দন্তমূলীয় ধ্বনি। দন্তন্য কি ধ্বনি? দন্তমূলীয় ধ্বনি। ফলে মূলত কথাটা হচ্ছে যে ওইগুলোর সাথে যুক্ত হয়ে তো হয়, কিন্তু কারণটা হচ্ছে এই ধ্বনিগুলো সব কি দন্তমূলীয় ধ্বনি, ফলে এদের সাথে যুক্ত দন্তস্বটা দন্তস্বই থাকবে। ঠিক আছে? এগুলো টেকনিক্যাল হয়েছে, তোমরা এগুলো অ্যান্সার দিতে পারবে। দেখো, ঠিক একই ভাবে ও এখানে লটা বাদ গেছে, এখানে লও হবে, লও হবে। যেমন স্লেট, তোমরা কি কইবা? স্লেট বলবা নাকি? স্লেট মানে যে পাথর, যেটা স্লেট পাথর থাকে না, অথবা কাঠ দিয়ে তৈরি হয় কখনো কখনো লেখার জন্য বাচ্চাদের, হয় না, একটা সিলেট কিনে নিয়ে আনে, সব লিখবানি লিখবে বাচ্চা, হ্যাঁ, সিলেট। আমাদের এখানে স্যার এরকম বলে। ল তো স্যার দন্তমূলীয়ই। হ্যাঁ, ল ও দন্তমূলীয়, তাই ল যেহেতু স এর সাথে যুক্ত হয়েছে। যেমন বিশ্লেষণ বলবা নাকি বলবা? বিশ্লেষণ। দেখো, ওই যে বিশ্লেষণ, বিস অর্থাৎ আছে কিন্তু তালব্য স। দেখো, আচ্ছা, এটা লেখা জি আছে বোধহয়, আমি নিয়ে আসি। দেখো, এই যে বিশ্লেষণ এখানে লেখা থাকার কথা, অযথা লিখতে না যাই। এই যে বিশ্লেষণ, দেখো কিভাবে লিখেছি, বিশ্লেষণ। দেখো ওই যে মূর্ধন্য স আছে, খেয়াল করেছো? জি স্যার, তালে অবশ্য হয়ে গেছে তাহলে বেশ উচ্চারণ। হয়ে গেছে। তার মানে ওই যে যেটা বলেছিলাম যে মূর্ধন্য স সবসময় তালব্য স। এবার দেখো এখানে শব্দগুলোতে তালব্য স দন্ত স হয়ে গেছে কোথায় কোথায়। দেখো এই যে শ্রমিক, তুমি কি শ্রমিক বলবা? না, ওই যে র যুক্ত হয়েছে সাথে দন্তমূলীয় ধ্বনি, র ফলা, তাই তালব্য স দন্ত স হতে বাধ্য। শৃঙ্খল, দেখো রি কার, রি কোন জায়গা থেকে এসেছে? স্যার রিটা, র। রি সমান সমান হচ্ছে র যোগ রশ্মি। ওকে, র যোগ রশ্মি, অতএব যেহেতু র ফলা যুক্ত হয়েছে, তাই শৃঙ্খল বানানটা শ্রী হয়েছে। প্রশ্ন, নট প্রশ্ন। এই প্রশ্ন কে করেছে এটা বললাম, কিন্তু তুমি বলতেও পারো এ প্রশ্ন কে করেছে, কে করেছে। খেয়াল করছো কোন জায়গায় আসছি? প্রশ্ন, আবার আবার মানে এরকম কইরা প্রশ্ন কে করেছে, এমনও হতে পারে উচ্চারণ। তাতেও কাজ সেরে যাবে, কিন্তু মানে কথার উপরে নিজের নিয়ন্ত্রণটা কম এসেছে, সাথে সাথে ভাষার যে লার্নিংটা সেটিও কম হয়েছে। এমন হতে পারে অনেকের লার্নিংটা আছে কিন্তু প্রায়োগিক দিকটা নাই। আমরা একই সাথে এই প্রত্যাশাও করব যে আমাদের জানাও থাকবে, সাথে শেখাটাও যেন থাকে। ঠিক আছে? উয়োর সংক্ষিপ্ত রূপ তোমাদের বোধহয় আগে বলা হয়েছিল যে উও আহ, সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুস্বার। এবং আমরা ধ্বনিতে বোধহয় এখানে বলেছিলাম যে একটাকে নিচ্ছি, ওই যে একটা চার্ট দেখিয়ে কেন ধ্বনি এতগুলো করছি মনে আছে, দেখিয়েছিলাম। কিন্তু আমরা এটাও বলেছিলাম বোধহয় যে ওই থাকলো ধরো, তখন তুমি তাকে কিভাবে লিখবা উচ্চারণে, বলো তো এটা কি উচ্চারণ লিখবা? বাংলা, এটা তো মূল শব্দ, কিন্তু তুমি যা বলছো তা কিভাবে লিখবা? দেখো, তা লেখার জন্য আমাকে দিতে হচ্ছে বাং। দেখছা, লা। আমি এই পর্যন্ত থামছি, ওতে হর্ষ দিচ্ছি।
বাংলা। ফলে ওকে আমরা কি করব, ও মানে অনুস্বারকে কিভাবে লিখবো? ও ভাষায়। গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টি। বিসর্গ কিভাবে হবে? বলছে বিসর্গ হবে অঘোষ হ উচ্চারণে, অর্থাৎ হটা পুরোপুরি উচ্চারণ করবো না। যেমন ধরো বিসর্গ শব্দ শেষে, যদিও বিসর্গের পরের উচ্চারণটা একটু ভিন্ন হয়। হুম। বিসর্গের ভিতরে যে উচ্চারণ কখনো কখনো ভিতরে নাকি শেষে যখন বিসর্গ থাকে ও উচ্চারণে কোনো ভূমিকা পালন করে না, থাকে না। কিন্তু আহ বিসর্গের পরের যে ব্যঞ্জন দেখি, সে আলোচনা তোমাদের কাছে হয়তো এখানে আছে কিনা। যে বিসর্গের আছেই তো, বিসর্গের পরের ব্যঞ্জনটা কিন্তু, পরের যে ধ্বনিটা, বলো তো কি হবে দেখি, কোনো উদাহরণ এনে এই শব্দের অ্যান্সার দিতে পারো কিনা। বিসর্গের পরের ধ্বনি কেমন উচ্চারিত হবে? উচ্চারণ ডাবল হবে। উচ্চারণে ওই দুই। ব্যঞ্জনটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ দ্বিত্ব হয়ে যাবে। সবসময় দ্বিত্ব হয় না। দেখো তো, একটা পার্থক্য আছে, কেউ ধরতে পারো কিনা। দুঃখ। দেখো ক দুটো হয়েছে, খেয়াল করেছো? প্রাতঃকাল, অতঃপর, ইতঃপূর্বে, অন্তঃপুর। কিন্তু এখানে কি খ দুটো হয়েছে? একটা ক একটা খ। স্যার দুইটাই তাহলে হয়েছে। একটা পার্থক্য আছে, বলো তো কিভাবে এই পার্থক্যটাকে তুমি ফাইন্ড আউট করতে পারো? কেউ একটু দেখে বলার চেষ্টা করো তো, মাথা কাজ করে কিনা। কি কারণ হইতে পারবা? শাশ্বত কিছু মাথায় কাজ করে? স্যার ক্ষয়ের সাথে তো কোনো মানে স্যার কার নাই না না কারণ। না না না। কয়ের সাথে কার নাই, তাই হর্ষ হয়েছে, সেটি ঠিক আছে। কিন্তু ওখানে তো বিসর্গের পরে খ আছে, তাহলে দুটো খ হতো, একটা ক একটা খ কেন হলো? তাই বলছি। সব জায়গায় তো বিসর্গের পরের ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে, দুইবার হয়েছে। এখানে আসলে তোমাদের এবার মনে রাখতে হচ্ছে, যদিও এটা লিখিত ভাবে নেই, যে মহাপ্রাণ ধ্বনি কিন্তু দুইবার হয় না। মহাপ্রাণ ধ্বনি থাকলে একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ হয়। কি বোঝা গেল কিনা? জি ওই স্যার। এক, ওই একটাই মহাপ্রাণ, বাকি সব দেখো অল্প প্রাণ ধ্বনি, তাই না? ওই একটাই হচ্ছে মহাপ্রাণ। বিসর্গের পরে আছে এরকম, আর আছে আছে কিনা ওরকম উদাহরণ মনে নেই। তবে আমরা জানছি যে অল্প প্রাণ মহাপ্রাণ এই একটাই থাকে। তাহলে আমরা তারণজাত ধ্বনি পড়ে ফেলেছি। এগুলো এগুলো সম্পর্কে তোমরা জানো। এখানে আর আমাদের কিছু আহ, নেই, গুরুত্বপূর্ণ কথা নেই। যে কথা সেগুলো আমরা ওই আলোচনায় শেষ করে ফেলেছি, তোমার পিডিএফ পড়ে ওটাকে বুঝে ফেলবে। এইবার এই ব্যঞ্জন সংশ্লিষ্ট একটা নতুন আলোচনা, সেটি হলো যুক্ত বর্ণ। যুক্ত বর্ণে আমরা যে আলোচনা করছি সেখানে দেখো কি কি আছে। এই যে দুটো ব্যঞ্জন ধ্বনি যখন যুক্ত হবে, সেখানে দুটো না হয় কখনো বেশিও হতে পারে। তবে যুক্ত হওয়ার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে সেটি দুটো ব্যঞ্জন ধ্বনি থাকবে। এবং আমরা ভাঙতে যে আলাদা করে প্রথমটাই কেন হসন্ত চিহ্ন ব্যবহার করব এ ব্যাপারে তোমাদের সাথে কথা হয়েছে। বলছে যে প্রত্যেকটা ব্যঞ্জন একটা অসহযোগে উচ্চারিত হয়, কথা আমরা জানি। কিন্তু অ যদি থাকে তাহলে এই ব্যঞ্জন পরস্পরের সাথে যুক্ত হবে না। ইও যোগ জ যদি দিই তাহলে এটা যুক্ত হবে না। তোমাদের কম্পিউটারে যখন লিখতে যাবা, বিজয়তেও যদি লেখো দেখবা যে ইও যোগ কি একটা জিতে টিপ দিয়ে, অর্থাৎ হ্যাশে টিপ দিয়ে, হ্যাঁ, তারপরে জতে টিপ দিতে হয়, দেন যুক্ত হয়। অর্থাৎ এদের মাঝখানে স্বরধ্বনি থাকলে তারা পরস্পর যুক্ত হয় না। এই ফলে আমরা দেখলাম যে শুরুতে আমাদের একটা হসন্ত ধ্বনি ব্যবহার করতে হচ্ছে। এই যুক্ত বর্ণ বাংলা ভাষায় তিন ভাবে গঠিত হতে পারে। দেখো, অর্থাৎ ব্যঞ্জন আর কার এরা যুক্ত হয়, যেমন হ যোগ রি কার, অর্থাৎ আমরা শুরুতে দেখলাম ওটা কার যুক্ত হয়েছে। ফলা যুক্ত হতে পারে, কয় জ ফলা হচ্ছে, অর্থাৎ আগে ক পরে ফলা। কারও তুমি চিনো, ফলাও তুমি চিনো, তাই না? কার স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ, ফলা ব্যঞ্জন ধ্বনি সংক্ষিপ্ত রূপ।
আর ব্যঞ্জন যোগ ব্যঞ্জন এইভাবে যুক্ত হতে পারে। এবং এখানে যে তিনটি ব্যঞ্জন আমি দেখিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্ধন্য ষ মূর্ধন্য ণ, এটাকে কিন্তু কোনোভাবেই সহযোগীও করে ফেলো না, কারণ এই সামনেরটা ইওর মতো দেখায় তো, এই জন্য শিক্ষার্থীরা এটাকে মূর্ধন্য ষ যোগ ইও করে ফেলে। তোমরা মনে রাখবে ইওটা হবে কেবল যদি প্রথমে ন আসে। যেমন প্রথমে ন আসে কোথায়? যেমন তুমি যদি সঞ্জয় বলো, সঞ্জয়, দেখো তো আগে তোমার ন উচ্চারণে আসছে না? সঞ্জয়, নটা আগে এসেছে না? জি স্যার। একদম শেষে নেই। ফলে আগে যদি ন আসে তাহলে তুমি মনে করবে ওখানে ইও আসবে। আর যদি পরে ন এসে যায়, যেমন কৃষ্ণ, বিষ্ণু, খেয়াল করো ন শেষে হয়ে যায়, ন শেষে। আমি একটা টেকনিক বলছি আর কি, যে তুমি কখন ইও আর কখন মূর্ধন্য নয় যাবে, কথাটা মনে রাখবে। যে শেষে যদি ন আসে তাহলে ওটা মূর্ধন্য ন। আর শব্দের মধ্যে ন চলে আসলে ওটা ন নয়, ওটা তখন কি হবে? ইও। ইও হবে। কথাটা কি মনে থাকবে? যেমন সঞ্চয়, বলো তো কি তৈরি হচ্ছে, কি যুক্ত হয়ে, কি এখানে যুক্ত হয়েছে? সঞ্চয়, ইও যুক্ত, আগে ন এসেছে, ঠিক আছে? আগে ন এসেছে তাই ইও যুক্ত। এটা কিভাবে যুক্ত হলো? এটা কিভাবে যুক্ত হলো বলতো? কি 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 যুক্ত হয়ে এটা হয়েছে? ক, মূর্ধন্য। বলছে কর মূর্ধন্য ষ, এটা যুক্ত হয়ে, হুম, কর মূর্ধন্য ষ যুক্ত হয়েছে, তাই তো? ঠিক আছে। ক্ষিয়, আচ্ছা ক্ষিয় তাহলে যুক্ত হয়েছে কর মূর্ধন্য ষ থেকে, কিন্তু ক্ষিয়তে উচ্চারিত হচ্ছে কে কে? এটা হলো তার গঠিত রূপ না? উচ্চারিত রূপ কি কি বলো তো একটু নিজেরা। বুঝছে স্যার? ক্ষিয় তো শুরুতে এই যে ক্ষিয় যে বললাম, এটা আসলে কি, এ তো কোনো শব্দের সাথে আমরা নিতে পারি না। ক্ষিয় আবার কেমন কথা, এটা আসলে কিন্তু একটা খ, বুঝছো? যেমন এটা খ কিভাবে, ধরো তুমি এবার কি ক্ষিয়মা লিখবা, এটাকে এটা কি ক্ষিয়মা বলবা? কি ক্ষমা। বলবা? ক্ষমা। তাহলে আদতে এটা একটা খ। কথা হচ্ছে শুরুতে খ, কিন্তু শব্দের মধ্যে কি বা মধ্যে বা শেষে কি, বলো? শব্দের মধ্যে বা শেষে কি? স্যার দুইটা খ। দুইটা খ নাকি, দেখো তো। না স্যার কয়ের স্যার মতো মনে দুইটা খ হয়। স্যার। কক্ষ। তাহলে একটা ক আর একটা খ। জি স্যার। তাহলে তোমাকে মনে রাখতে হচ্ছে ক্ষীয় উচ্চারিত হচ্ছে মূলত কয় হস খ। কোন জায়গায়? শব্দের মধ্যে বা শেষে, আর শুরুতে খ। একদম পরিষ্কার আলোচনা এখানে তো। আমাদের অন্য কোথাও যাওয়ার খ। সুযোগ নেই। শব্দের শুরুতে যখন ক্ষীয় থাকবে, যেমন আমার এতে খুব ক্ষিয়তি হয়ে গেল, আমার এতে খুব ক্ষিয়তি হয়ে গেল, নাকি ক্ষতি হয়ে গেল, তাহলে তুমি নর্মালি বুঝছো ক্ষীয় শুরুতে হচ্ছে খ। হ্যাঁ, এই জ্ঞান তোমার অক্ষত হোক। এবার কি অক্ষত হোক হবে? অক্ষত, এটা কি অক্ষত বলবো না অক্ষত বলবো? অক্ষত। 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 তার মানে হচ্ছে কি হচ্ছে, আমার ক হচ্ছে আর খ তয়কার হচ্ছে। কি ব্যাপারটা বোঝা গেছে? উচ্চারণে ওটা যা হয় আসলে নিয়মে তাই বলা, আর কিছু না। আমরা কিওর উচ্চারিত রূপ এবং গঠিত রূপ দেখে ফেলছি। তোমার যে আলোচনা করলাম সে আলোচনা আমাদের প্রশ্নে আছে, হয়ে গেল। ইও চ কিভাবে গঠিত এইসব নিয়ে আমাদের বোধহয় আর
এই লেখাটার স্টাইলটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, যে কক্সবাজার বলতে যে আবার কক্রবাজার করে রাখা আর কি, হ্যাঁ। এটা ক, আর এইভাবে এখান থেকে এসে আসলে এই দেখো এর সাথে একটা দন্তস্ব আছে, এটা কি ধরতে পারছো? জি অর্থাৎ স্যার। দন্তস্ব এই ভঙ্গিটুকুর ভিতরে আছে, খেয়াল করো, এই যে হ্যাঁ, ফলে ওটা ক স জি দন্তস্ব, স্যার। কক্সবাজার। এটা তত্ত্ব, তয় তয় ব না, এবং সব কয়টাই আমরা হসন্ত দিয়ে যাব শুরুতে, শুধু শেষেরটাই দেবো না, কারণ ওই হসন্ত দিয়ে আমরা ওই অকে লোপ করছি। হ্যাঁ, এখন এই মহত্ব, এটা বানান রাখার তত্ত্ব, বানান রাখার মনে রাখার কৌশল যে স্যার, এই মহত্ব তো আমি এভাবেও লিখতে পারি, এভাবেও। হুম, তাহলে তয় তাই ব কেন? কারোর কি মাথায় কিছু কাজ করে, একটু বলার চেষ্টা করো তো, যে কি কারণে ওটা ওরকম? বুঝতে পারবা? বুঝতে পারবা কি এটা? দেখো তাহলে এবার মনে রাখবা কিন্তু এই কৌশল থেকে, আদতে মহৎ, তাই না? মহৎ যোগ এর সাথে যুক্ত হয় তয় ব প্রত্যয়, প্রত্যয়টার নাম কি? তয় ব। এইবার এটা এটা তো একটা তয় হস নাকি? ফলে এই ত আর ওই ত মিলে তয় ত হয়েছে আর ব হয়েছে। এখন মহত্ব বানানে তুমি আর ভুল করবে না, এভাবে বললেও মহত্ব হয়, খেয়াল করো, এভাবে বললেও মহত্ব হয় না? জি স্যার। আবার আবার এভাবে বললেও মহত্ব হয়, দেখো কোনো ধরনের সন্দেহ নাই, হয়েছে। আবার এভাবে বললেও মহত্ব হয়। এই যে চারটা ভাবে লিখেছি, খেয়াল করো, চারটারই উচ্চারণ একই রকম না? এই কারণে এই শব্দটা বানানে আসে, বুঝছো? তাহলে এই চারটা ভাবকে তুমি কোনটা সঠিক সেটা মনে রাখা তোমার কৌশল কি? শব্দের গঠন, যে আমরা মহত্ব শব্দটি এনেছি মহৎ থেকে, অতএব মহতের সাথে কি প্রত্যয় বললাম? তয় ব প্রত্যয়। খুব গুরুত্বপূর্ণ, জীবনের যে কোনো সময় কাজে লাগতে পারে, পরীক্ষার জন্য না হলেও অন্তত নিজেকে মহৎ করার জন্য, তাতে নিজের মহত্ব বাড়ুক। আমরা এই ব্যঞ্জনটাকে লেখার সময় কোনোভাবেই এই রকম লিখবে না যে থ লিখে এরকম উঠাই দিলাম, এটা হচ্ছে না। তুমি কি হৃদয়কে এরকম করে লেখো? যদি লেখো তাহলে হচ্ছে না, তোমাকে লিখতে হবে এইভাবে। অর্থাৎ হয়ের সাথে রি হলে এটার পরিবর্তিত রূপ এরকম তৈরি হয়, ঠিক আছে? ঠিক হয়ের সাথে এই শয়ের সাথে হ যুক্ত হলে এটা আসলে এরকম নয়, এবং এই কারণে অনেকেই এটাকে বিশ্লেষণ করতে যে সযোগ কি করে ফেলতে পারে, হ। এটি ঠিক নয় কিন্তু, এটা কি আসলে সহযোগ থ। আচ্ছা, থ কোন ধ্বনি, পূর্ণমাত্রা না অর্ধমাত্রা, কও তো? অর্ধমাত্রা। অর্ধমাত্রায় কয়টা ব্যঞ্জন ধ্বনি ছিল? সাতটা মেবি। আরে আবার সাতটা কই, আবার মেবি কইবা, তা কবে নিশ্চিত হইবা? বলো কি কি, বুঝতে পারবা? আমি বলেছিলাম যে খগন অথবা ধপস, এভাবে এটাকে মুখস্থ রাখতে হবে। একটা জিনিস মুখস্থ রাখলে তুমি অন্তত এই সাতটাকে তো ব্যঞ্জন থেকে বের করে নিয়ে যেতে পারলে, যে এই সাতটা হচ্ছে অর্ধমাত্রার ব্যঞ্জন ধ্বনি। তাহলে এইবার আর মাত্রাহীন ব্যঞ্জন কয়টা একটু মুখস্থ রাখো। বলছে ইওতে মাত্রা নাই, উওতে মাত্রা নাই, আর ওদিকে কে কে? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডত, তাই তো? এগুলো মাত্রা নাই।
তাহলে 7 আর 6 13টা পাইছো, আর 13টা যাচ্ছে, সরি, আর 26টা যাচ্ছে পূর্ণমাত্রার। এই তো 39টা হয়ে গেল। তা তোমার 26টা মুখস্থ রাখার দরকার আছে? 2 পার্টে 13টা মনে রাখলেই তো হয়ে গেছে। খগন অথ ধ্বংস, দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে পরীক্ষায়, তুমি হয়তো সুন্দরভাবে লিখতে পারো, তাই তুমি হয়তো বের করে নেবা যে জানি তো ঊর্ধ্বমাত্রার এটা, পূর্ণমাত্রার এটা, কিন্তু তাতে তোমার টাইম কিলের সম্ভাবনা থাকবে। ফলে আমি যে টেকনিকে বললাম একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। এই ব্যঞ্জনটা লেখার ক্ষেত্রে তোমাদের খুব বেহাল দশা তৈরি হয়, খেয়াল করো। এটা কিন্তু এইভাবে যে এই, এবং এটা কিন্তু পূর্ণমাত্রার, ক্ষীয় পূর্ণমাত্রার, ক্ষীয় কিন্তু এরকম নয়, খালি পূর্ণমাত্রার হবে আগে মাত্রা, এরপরে এই, এই, আর এটাও আগে মাত্রা, কিন্তু পার্থক্য কোন জায়গায়? এইভাবে এই, ক্ষীয়র থেকে শুধু এই জায়গাটুকুর পার্থক্য। আরো একটা জায়গা তোমাদের লেখায় আমি তখন দেখাতে পারতাম, ওটা লিখে আসছি। ধরো তুমি বিজ্ঞান লিখছো, দেখো বিজ্ঞান লিখতে যে তুমি এই যে যে ব্যঞ্জনটাকে লিখছো, এটা কিন্তু প্রথমত এই, তারপরে এই, তুমি এটাকে কোনোভাবেই এরকম যে এরকম দেবে না। এই যে যে অংশটুকু, এই অংশটুকু কি হবে না? থাকবে না। ঠিক আছে? এই লেখাগুলোকে একটু স্পষ্ট করে ফেলবে ভাঙার সময়, তাহলে ভালোই মনে থাকবে। এই ব্যঞ্জনটায় কে কে আছে? এটা হলো হয় ম, হয় ম। তাহলে এখানে আছে কে? হ যোগ ম। তাহলে হয় হর্ষ নাকি বলো? কারণ হয় হর্ষ না দিলে যুক্ত হবে না, আমরা আগেই বলেছি যে আগের ব্যঞ্জনটা আমাদের কি দিতে হবে? হসন্ত চিহ্ন দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি চাকরির পরীক্ষার সময় হয়তো তোমার এই হয় মকে বিশ্লেষণ করতে দেখিয়েছে, বা ইয়োজ কে বিশ্লেষণ করতে দেখিয়েছে সঞ্জয়ের, তুমি ভাবছো ও ইয়োজ তো শুরুতেই আছে, তা মেরে দিলাম ইয়োজ। জানি তো এটা স্যার কতবার বলছেন যে আগে যদি ন আসে তাহলে ইউ হবে। হ্যাঁ, তুমি ইয়োজ কে দিয়েছো, কিন্তু হসন্ত ইয়োজ রয়েছে একেবারে শেষেরটাই, প্রথম ইয়োজ তুমি দিয়ে ফেলছো। তোমার দিয়ে কাজ হবে কত ওখানে? তুমি তো ভাবতে পারো ও এটা আর কি, কিন্তু তুমি ভাবো কেবল ইও আর জ লিখলে কিন্তু যুক্ত কোনোদিনই হবে না। আচ্ছা, ইও আর জ লিখলে ওটা কোনোভাবেই ইওর সাথে জ যুক্ত হয়ে যায় না। ইওর সাথে যুক্ত অ কে আগে লোপ করে দিতে হবে। দুটোর মাঝখানে যদি স্বর থাকে তাহলে দুটো ব্যঞ্জনধ্বনি কোনো সময়ই একসাথে পরস্পরের সাথে মিশে যাবে না। হম, হম এর ক্ষেত্রে আগে কে আছে? হ, আর পরে ম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের মাথায় রাখতে হবে। হয়ের সাথে যুক্ত যে ব্যঞ্জনগুলো আছে, হয়ের সাথে যারা যুক্ত হয়, তারা উচ্চারণে সব সময়, দেখো, হয়ের, তুমি কি এটাকে ব্রাহ্মণ বলবা না ব্রাহ্মণ বলবা? ব্রাহ্মণ। খেয়াল করো তো, তোমার যুক্ত যখন হচ্ছিল তখন কে কে ছিল? আগে হ ছিল না, পরে ম ছিল, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করেছো? আগে ম চলে আসে, পরে হ। অর্থাৎ হয়ের সাথে যুক্ত যারা আছে, যে ব্যঞ্জন গুলো আছে, যেমন দেখো, আরে কই গেল, লিখতে পারি না কেন, দেখো, তাহলে এই ব্রহ্মপুত্রটা একটু কও তো তোমরা দেখি, এটা বোঝা গেল কিনা, তাহলে একটু একজন বলো, আমি লিখে ফেলি। প্রথম চেষ্টায় যাচ্ছ কোন পর্যন্ত? ব্রহ্ম নাকি? ব্রহ্ম। দ্বিতীয় চেষ্টায় ও। হো, তাহলে হয় ওকার। তারপর চেষ্টায় পুত্র। পুত, পুত, তাহলে পুত। পরের চেষ্টায় রো। দেখো এইটা রো হবে না আর, এটা হবে রফলা আছে তো, ফলে ও ব্যঞ্জনকে দ্বিত্ব করে দিয়ে পরেরটার সাথে আবার ওই তয় রফলা থাকবে, পুত্র। তুমি পুত্র বলবা না, পুত্র, তাই না? এরকম না? জি স্যার। হ্যাঁ, এখন কি ধরতে পেরেছো শব্দটার বানানটা কিরকম হয়েছে উচ্চারণে? এই ব্রহ্মপুত্রকে আমরা এরকম বলি, এই হচ্ছে শব্দের উচ্চারণ লেখা। আর ব্রাহ্মণকে এরকম বলি।
এই লেখা। যখন আমরা উচ্চারণের কোর্সটা করবো ওই জায়গায় তোমাকে এইখানে পৌঁছাতে হবে। দেখো তো কিসের উপর ভর করে পৌঁছিয়েছ। যেখানে যেখানে আমরা শব্দে থেমে যাই সেই সেই জায়গায় আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করেছি, তাই না? জি এটা স্যার। অত্যন্ত টেকনিক্যাল একটা জিনিস, এবং তোমাকে দেখালে তুমি খুব সহজে এটা ধরে ফেলতে পারবে। চেষ্টাটা রাখতে হবে এটা ধরার। হয় ন, দেখো হয় ন কিভাবে হয়েছে। এই হয় ন হচ্ছে দন্তন্য ন। তাহলে যথারীতি এইটাকে হয় ন আছে, একটু আগে যে নিয়মটা বলেছি সেই নিয়ম অনুযায়ী হয় নটা উচ্চারণে কি হবে, নয় হ, নাকি? যেহেতু হ আগে পরে যাবে, ন আগে আসবে। তাহলে এবার এর উচ্চারণটা কি হবে দেখো তো, বলো এইটাকে কি বলবা? শব্দটাকে কি বলো, বলো। মদ, প্রথম চেষ্টায় মদ, নাকি? জি স্যার। দ্বিতীয় চেষ্টায় ধান। ধান। এই যে ধান নয় হস, তৃতীয় চেষ্টায় হ। এটার উচ্চারণ হচ্ছে মধ্যাহ্ন। কিন্তু এমন ভাবে যেতে হবে ন আর হয়ের একটা সংযোগ একসাথে থাকবে, মধ্যাহ্ন হো এমন করে নয়। মানে হয়ের সাথে এই নয়ের একটা নাসিক ভবন যাবে সাথে সাথে, মধ্যাহ্ন, সায়াহ্ন, এরকম সায়াহ্ন। ওই যে শেষে হো যাচ্ছে আর নয়ের আগে, ন যেহেতু হয়ের সাথে যুক্ত হয়ে আছে তাই নটা হয়ের আগে একটা নাসিক ধ্বনি তৈরি করে ফেলছে। এইভাবে এই শব্দের উচ্চারণ তৈরি করতে হয়। এবং তুমি এখানে এটা জানছো যে হ এইভাবে ন লেখা হলে এই নটা হয় দন্ত ন। আর ওই যে আরেকভাবে লেখা আছে দেখো, হটা যখন নিচে আসে নটা হয় লেজের সাথে নিচে, তখন এটার নাম হয় মূর্ধন্য ণ। এই দুটো নয়ের আঙ্গিকে তোমাকে মনে রাখতে হবে, যেন এলোমেলো হয়ে মিশিয়ে না যায় যে কোনটা দন্তন্য হচ্ছে কোনটা মূর্ধন্য ণ হচ্ছে। এই যথারীতি বানানের জন্য গুরুত্বপূর্ণ। এবং তুমি এই উচ্চারণে এদের কোনো ভিন্নতা নাই, একই রকম নয় হস হোক। তাহলে তুমি পূর্বাহ্ন তখন লিখবা যথারীতি। দেখো পুর, বলো তো আমরা পুর কেন রস্যকার লিখেছি, দেখি কেউ আছো? পুরে কেন দীর্ঘকার দিইনি, কইতে পারবা? না স্যার, পারতেছি না। পারার কথা ছিল। এটা আমরা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম মৌলিক স্বরধ্বনি সাতটি, মনে আছে স্বরধ্বনি আলোচনায়? জি স্যার। এবং সেখানে দীর্ঘকারের কোনো অবস্থান নেই। ফলে আমরা দীর্ঘ থাকলেও উচ্চারণে কাকে ব্যবহার করবো, রস্যকে। কারণ আমরা ওখানে কোনোভাবেই দীর্ঘ উচ্চারণ পুর এমন না। আমরা পূজা লিখে উদাহরণ নিয়েছিলাম যে পূজায় দীর্ঘকার বানানে কিন্তু উচ্চারণে দেখো পূজা, পূজা। হুম, পু এমন টানাটানির সুযোগ নেই। খুব দূরে চলে গিয়েছে সে, দেখো দয় দীর্ঘকার, কিন্তু খুব দূরে চলে গিয়েছে, দু এমন টানার সুযোগ নেই। আমরা একেবারেই দূরে যাবে, দূরে, মানে দয় রস্যুটা বললাম, তার মানে আমাদের উচ্চারণে কিন্তু ওটা নেই। তাহলে পূর্বাহ্ন কিরকম উচ্চারণ হবে, পুর বান হ, পূর্বাহ্ন। এই একেবারে সহজ সাবলীল উচ্চারণ। তোমরা টেকনিক্যালি যাচ্ছ এবং পারবে, অপরাহ্ন বানানো যেন ভুল না হয়। হয় র ফলা হয়েছে, হয় র ফলা। ধরো তো কি হবে, হয় হস র, তাই তো, তাই না? তাহলে তোমার, তাহলে তুমি এখন এই বর্ণিতটা পেয়েছো। কি লিখলাম এটা, হ্রদ, বলো। না, তো হৃদ হৃদ হওয়ার কথা। না হৃদ নয়, এটা তো রি কার না, এটা র ফলা, হ্রদ। হ্রদ। তাহলে কিরকম হবে র, বলো। হয় হস, দয় দ। হস, হ্রদ। খেয়াল করতে এরকম টেনে যাবে হটা, ওই যে সেই কণ্ঠস্বরের ঘোষত্ব এবং মহাপ্রাণতা নিয়ে আসতে হবে, হ্রদ। হ্রদ নয়, নর্মাল হ্রদ নয়, হ্রদ। ওই যে কণ্ঠের একটা, হ্যাঁ, হ আছে যে এই জন্য। হ্যাঁ। এবং হ কে আমরা কিভাবে মাঝে নিয়ে গেছি খেয়াল করেছো? ফলে তুমি এবার যদি কারোর নাম এটা হয়, কি উচ্চারণ করবে, দেখবে হৃদয়। অনেক পুরোনো গানে আমি
হৃদয়ের কথা হিরি একসাথে আগে আনছে, এগুলো আসলে উচ্চারণে এত প্রবলেম থাকলে হয় না। এটা আসলে হৃদয়, রয় রশ্মি। এবার কি হবে বলো তো? রি হ হয় হস, হৃদয়, ওই যে ওই হয়ের কারণে রটা একদম ঘোষত্ব এবং মহাপ্রাণতা পেয়ে যাবে। রি, হৃদয়। কিন্তু আমরা নর্মালি হৃদয় বলি, কিন্তু আহ হৃদয় বললে এভাবে কাজ সেরে যায়। কিন্তু ওইটা বলার ক্ষেত্রে হৃদয়, হৃদয়, এরকম একটা কণ্ঠস্বরের একটা তেজ রাখতে হবে। সেটি তোমার থাকুক বা না থাকুক, হৃদয়কে উচ্চারণ লিখে দেখাতে গেলে তোমাকে এভাবে দেখাতে হবে। এবং অন্তঃস্থয়ে কিন্তু আমরা রাখছি না, ফলে অন্তঃস্থ থেকে দিতে হবে হর্ষ। ব্যাপারটা ধরা গেছে কিনা দেখো। এরকম ভাবে আমাদের হৃদয় টেকনিকটা এরকম হচ্ছে, হয় হর্ষ হয় রিকার আমরা দিয়ে ফেললাম। এখানে কি কি আছে? এই ব্যঞ্জনটা অনেকেই ওই যে ব্রহ্মপুত্র লেখার সময় লিখে ফেলো। তোমরা লেখো একেবারে তা বলছি না, আমি মনে করছি যে তোমাদের ভিতরে কেউ লেখে না, কিন্তু শিক্ষার্থীরা সাধারণত এরকম করে। এটা কিন্তু কি কি হয়েছে কেউ বলো তো? ও, কেন তো লিখে দেওয়া আছে, আমি তো উত্তর বের করে ফেলেছি। ক্ষিয়তে ম ফলা। ফলে ক্ষিয়তে ম ফলা মানে তোমার ক্ষিয়টাও নিতে হবে, তারপর ম ফলাও নিতে হবে। ইয়োতে থাকে ক আর স আর ম ফলার ম। ম ফলার ম। আচ্ছা, ক স ম ফলা। আচ্ছা, এইবার তুমি এই যে দুটো শব্দ পেলে, এই শব্দটার মানে হচ্ছে চোখের যে লোক, পক্ষ, অক্ষি পক্ষ, চোখের লোক। আচ্ছা, এই এই শব্দের উচ্চারণ কেমন হবে দেখি, বলো তো এটা কি হবে? পক্ষ। না, পো হবে না এবার। এবার কি হয়, মফলা আছে তো, ক্ষীয় থাকলে হবে। যেমন এটা, এটা কি হবে? স্যার বুঝতে পারছি। এটা হবে পক্ষ। ঠিক আছে, কিন্তু এই যেটা আছে এটা কি হবে? পক্ষ। কিন্তু দেখো, পক্ষ, এরকম নর্মাল না, আমাদের ক্ষীয়তে একটা মফলা আছে না, মানে পক্ষ। ফলে ক্ষীয়র একটা নাসিক্য ধ্বনি থাকবে। ফলে ওই যে মফলা উচ্চারিত হয় না, এই বিধায় এখানে আমরা কি দিয়েছি? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। তাহলে তুমি এখন আবার একটা নতুন কথা শিখলে, কি সেটা? মফলা ম থাকবে, ফলা থাকলে স্যার এই হয় না। উচ্চারণে আমরা মফলাকে রাখি না, কিন্তু ওই ম থাকার কারণে যে একটা নাসিক্য ধ্বনি হচ্ছে, তাই আমরা ওই ম কে তখন যে ব্যঞ্জনের সাথে থাকে সেই ব্যঞ্জনে একটা চন্দ্রবিন্দু দিয়ে বোঝাই। বলো এবার তাহলে কি হবে? এটা কি কইবা? স্যার স এর উপরে স্যার চন্দ্রবিন্দু হবে। ছয়ের উপরে চন্দ্রবিন্দু হবে। আচ্ছা, এটা এটা কি সবার মাথায় কাজ করছে? কথা বলছো কে, ঋতু নাকি স্যার মালিহা। মালিহা? মালিয়া কথা বলছো, দেখো মালিয়া দারুণ কথা বলেছে যে শয়ের উপর একটা চন্দ্রবিন্দু হবে, ও ক্রিয়াশীল আছে আমার সাথে ক্লাসে। দেখো তো মাথায় কাজ করেছে কিনা, যে উচ্চারণে কেন আমরা একটু আগে এই কথা বলেছিলাম যে ম থাকলেই উচ্চারণ করতে হবে। তাহলে এইবার কি হবে কত? স্যার ত এর উপরে স্যার তো এর আমরা উপরে চন্দ্রবিন্দু হয়ে কি আতা হবে নাকি? আত্মা। তাহলে এবার তুমি কি একটা নিয়ম তৈরি করতে পারছো মালিহা? দেখো তো, যে যদি ম ফলা পরে থাকে তাহলে ব্যঞ্জনকে দ্বিত্ব করে। জি স্যার। এটাই নিয়ম তৈরি হয়েছে ম ফলার, আর কিছু না তো। তুমি যা বলো তাই নিয়ম। আর ওই চন্দ্রবিন্দু হয়েছে কেন, ওটা তো তুমি এখন জানো। ফলে এটাকে বলা উচিত আত্মা, কিন্তু ওনারা বলছেন আত্মা, পরে ওনারা শ্মশানে যে পড়ছেন বিপদে। আত্মা আত্মা করলে শ্মশানে যে বিপদ হবে। এইসব লোকজনদের যদি আমি এই কথা কই, তখন ভাববে হায় হায় স্যার কি কয়, মরার কথা কইলো নাকি, তাই না? আত্মা জি আত্মা স্যার করলে ভাববে শ্মশানে যায় কোনো বিপদে পড়বে এটা ভাববে। এটা হবে। কিন্তু আমি তো আসলে বলছি উচ্চারণের কথা। হুম। তোমরা ওই এই কথা শুনেছ যে হেড সাপ ফুল নয় হাট বাবু, কি হাফ নয় ফুল বাবু, না ফুল পাগল। হেড সাপ হাফ নয়
ফুল পাগল। বলো তো কি কি আছে এর ভিতরে? হেড সাব হাফ নয় ফুল পাগল। এর মানে হচ্ছে হেড, হাফ, সাব আর ফুল। এই চারটা ওই যে ইংরেজি উপসর্গ, যেটা ইংরেজি উপসর্গের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হচ্ছে না শব্দের আগে, বিদেশি উপসর্গ। হেডমাস্টার, সাব রেজিস্টার, হাফ হাতা, ফুল হাতা ব্যবহার করা হয় না? তাই বলা হয়েছে যে হেড সাব হাফ নয় ফুল বাবু, ফুল পাগল, ফুল বাবু, যা বলো আর কি। তো আহ, এইরকম করে শব্দের যে উচ্চারণের কথা আমি তোমাদের এই যে কৌশলী একটা কথা বললাম, যে আত্মা আত্মা করলে শ্মশান যে ঝামেলা হবে, তাতে করে বুঝতে পারবা যে আত্মা করা যাচ্ছে না, আত্মা হচ্ছে। কারণ শ্মশানে আমরা ম কে উচ্চারণ করে রাখতে পারছি না, ঠিক আছে? এবং আমরা চন্দ্রবিন্দুর একটা বা ম ফলার একটা প্রয়োগ আমরা দেখতে পারলাম, সাথে সাথে এটাও জানলাম শুরুতে ম উচ্চারিত হয় না, উচ্চারণে ভূমিকা পালন না করে চন্দ্রবিন্দু হয়, আর মধ্যে বা শেষে ম ফলা ব্যঞ্জনকে কি করে, দ্বিত্ব করে দেয় বা দুইবার করে দেয়, ঠিক আছে? তোমাদের কাছে কি নিরস নিকষ মনে হচ্ছে নাকি? বলো এটা কি আছে, কি কি ভাঙলে তুমি এই ব্যঞ্জনটাকে পাও? বুঝতে পারবা? ড, র, জ, জ, র আর জ, জ। ফলা। তাহলে দ আর র তে কি হবে? হস। দ র জ ফলা। ওখানে হস পরে নাই কিন্তু, এটা হয় নাই কিন্তু। এই ক্ষেত্রে আবার একটু আছে, বিষয় আছে। তুমি যদি এখানে ফলা বা কারের ক্ষেত্রে যদি হর্ষ না দাও, তাহলে খুব বেশি ভুল হবে না। মানে পরে যদি ফলা বা কার থাকে, কিন্তু পরে যদি ব্যঞ্জন থাকে, তাহলে তোমাকে নিশ্চিত কি দিতে হবে? হসন্ত দিতে হবে। যেমন দয়ের পরে র ফলা আছে, এখানে হর্ষ ছাড়াই তুমি র ফলা দিলে তোমার এটা কানেক্টেড হচ্ছে, কারণ এটা সংক্ষিপ্ত রূপ। কথাটা কি বুঝছো? হুম। না স্যার। বলছে র ফলা মানে হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ, ফলা মানে হচ্ছে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ, আর কার মানে হচ্ছে স্বরের সংক্ষিপ্ত রূপ। ফলে যদি তিন ভাবে হয় তো, র ফলা যোগে আর কার যোগে। কার যোগে আর ফলা যোগের সময় তোমার আগেরটায় হসন্ত না থাকলেও আমরা খুব বেশি ধরি না, কিন্তু হসন্ত দেওয়াটা ভালো। আর ব্যঞ্জন ব্যঞ্জন যদি যুক্ত হয়, তাহলে নিশ্চিত রূপে হসন্ত দিতেই হবে, অন্যথায় ওই ব্যঞ্জন যুক্ত হবে না। যেমন দেখো, বলো তো এটা কি আর এটা কি, কোনটা ফলা আর কোনটা কেবল ব্যঞ্জন? মন্দ আর মগ্ন, কইতে পারবা? এটা কিন্তু ফলা না, স্যার, এটা হলো যুক্ত নয়তো ব্যঞ্জন। হচ্ছে যুক্ত, যুক্ত আর ব্যঞ্জন। কয়েন হচ্ছে আর গয় ন ফলা, এটা গ যোগ ন ফলা, তাতে চলবে ফলা লিখলে। কিন্তু এখানে তোমার হর্ষটা বলছি যে না দিলেও খুব ক্ষতি হবে না, কারণ আমরা এই ন কে সংক্ষিপ্ত রূপে নিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার ফলা না দিলে, এই কি হর্ষ না দিলে একেবারেই হবে না। এই আর তাহলে যুক্ত ব্যঞ্জন আর ফলার মধ্যে পার্থক্যটা কি? মানে মগ্ন আর তন্দ্র প্রেক্ষিতে। হ্যাঁ, ফলাটাই হচ্ছে কার বা সংক্ষিপ্ত রূপে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপে পরে যুক্ত হয়, সেটা হচ্ছে ফলা। ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপে যখন পরে যুক্ত হবে, সেটাকে ফলা বলা হয়। ওই ছয়টা ব্যঞ্জনকে ফলা হিসেবে নেওয়া হয়েছে। এখানে দ পরে যুক্ত হয়েছে, কিন্তু দটা কিন্তু সংক্ষিপ্ত রূপ ধারণ করে না, বুঝছো? দটা সংক্ষিপ্ত রূপ ধারণ করে না, ফলে দটার এটা ফলা না। স্যার, মগ্ন যখন আমরা উচ্চারণ করবো, না, এখানে রূপের উচ্চারণ কথা বলা হচ্ছে, উচ্চারণের সবাই স্বাভাবিকই আছে, রূপে এটা ছোট রূপে সংক্ষিপ্ত রূপের কথা বলা হয়েছে।
আর আর একটা কথা হচ্ছে, তুমি কি দ কে সব ব্যঞ্জনের সাথে যুক্ত করে বলতে পারবা? ক এর সাথে দ যুক্ত হয়, না খ এর স্যার। সাথে দ যুক্ত হয়, গ এর সাথে দ যুক্ত হয়, হয় না। কিন্তু ওই যে যে কয়টা ফলা, নবম আর জরল, এই সব কয়টা ফলা দেখবা সব কয়টা ব্যঞ্জনের সাথে আলাদা করে যুক্ত হয়ে আমাদের শব্দ আছে। শাশ্বত এই জায়গাটা কি ধরতে পেরেছো? জি স্যার। ফলে যুক্ত হলেই ব্যঞ্জন, সেটাকে ফলা বলা যাবে না। ফলা আমাদের আসলে এই ছয়টা। আমরা ফলার আলোচনা করেছিলাম না? যদি না করি, সামনে আছে, সিরিয়ালি কোনটা আসছে আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে, কিন্তু কিছু আলোচনা হয়তো হতে পারে। বলো এখানে ফলা কোনটা? শর্ত আর শত্রু, বলার চেষ্টা করো তো, ফলা কোনটা? স্যার রফলা। যে না, রেপ ফলা না। দেখো, রেপ ফলায় হচ্ছে তোমার রটা আগে এসেছে, শর্ত। কিন্তু এটাই কি এসেছে, সৎ, এবার ত্রু। অর্থাৎ এই রটা আছে পরে সংক্ষিপ্ত রূপে। ফলে হর্ষ রূপে র যদি আগে আসে সেটা ফলা হবে না, সেটা যুক্ত ব্যঞ্জন। ফলে তয় রেপটা হচ্ছে মূলত যুক্ত ব্যঞ্জন। তয় রেপকে তুমি বলবা র হর্ষ যোগ ত। ওকে, র হর্ষ যোগ ত। কিন্তু ওইটাই কিন্তু ত হর্ষ দিতেও পারো, না দিতে পারো, এবং কয়টা কি লিখবো আমরা, র ফলা লিখবো। যদিও পড়ার ক্ষেত্রে রেপকে বেশিরভাগ জায়গায় ফলা পড়া হয়েছে, এবং আমরাও তাই পড়েছি যে রেপ একটা ফলা। ফলে আমরা যখন ফলা লিখতাম ছোটবেলায়, তখন আমাদের কাছে মনে হতো ফলা সাতটা, এবং অনেকদিন পর্যন্ত সেটি মনে হয়েছে। পরে এই আলোচনা নিজেদের বের করতে হয়েছে যে ও তাই তো, পরে বাদ দেবো কোন ধরনের। তখন অন্যান্য উদাহরণে নিয়ে এসে দেখলাম যে আসলে রেপ ফলা নয়, রেপ হচ্ছে আসলে যুক্ত ব্যঞ্জন। রেপ অর্থ বা রেপ যার সাথে যুক্ত হোক না কেন, ঠিক আছে। তর্ক, কিন্তু বক্র, তর্কতে কিন্তু ফলা নয়, ত কয় রেপ, যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন। কিন্তু বক্র, ব কয় রফলা। এখন দেখো, কয় রেফ বললেও, কয় রেফ যদি বলা হয়, রেপটা যেহেতু উপরে আছে, রেপ ক এমন করে বলতে পারলে সেটি আহ, হয়, খারাপ হয় না। দেখো, আমরা যখন এই রেপটা দিয়ে পড়েছি, আমরা একে কিভাবে পড়ছি বলতে পারবা? কয় রেপ ক এমন না। দেখো আমাদের পড়ার ভঙ্গিটা কেমন ছিল, কয় রেপ ক এমন নয়। আমরা পড়ছি রেপ কয়ের ক, রেপ ক্ষয়ের খ। দেখছো, আগে রেপ পড়েছি। তোমরা এই পড়াগুলো এরকম পড়তে কিনা, না খালি কয় র ফলা, ক্ষয় র ফলা এরকম করে পড়েছো? কিভাবে পড়েছো এটাকে যখন লেখো? লেখার সময় আমরা পড়েছি কয়রক্র, ক্ষয়রক্র, গয়রগ্র, ঘয়রঘ্র, উ। উতে আর ফলা দিতাম না আমরা, বা কাটার এগুলো কিছু হতে দেওয়া হতো না। এরপর চয়রত্র, ছয়রত্র, জয়রজ্র। খেয়াল করছো? জয় র ফলা, ঝয় র ফলা, এরকম করে কিন্তু আমরা পড়িনি। আমাদের পড়ার ক্ষেত্রে ওর উচ্চারণটাও হয়ে যেত ছোটবেলায় যখন আমরা এরকম পড়তাম। আর আমরা ওই কয়র ফলা ওইরকম পড়ছি, কয়র হ্যাঁ, ফলা কয়র। ফলে তোমাদের ওই উচ্চারণের ওই জায়গাটায় যে বক্র, দেখবো ওখানে একটা, ওই যে যে জিভে বাড়ি দেওয়া এবং বাড়ির সাথে একটা কম্পন তৈরি হয়ে যাওয়া, আমাদের এটা ওই শিশুবেলা থেকেই হয়েছে পড়তে পড়তে। এই পড়ার ক্ষেত্রে আমাদের আরেকটা ভঙ্গি ছিল, যখন আমরা পড়তাম একসাথে ওই দাঁড়িয়ে থাকতাম এবং একজন পড়িয়ে দিত। কয়রক্র, ক্ষয়রক্র, ডাক পড়ানো বলা হতো এটাকে। আর ওই আমরা ডাক দিয়ে সবাই সাথে সাথে, অর্থাৎ কণ্ঠের সাথে ওই উচ্চারণের একটা ই তৈরি হতো তখন। যদিও ওইটাকে দেখবে যে বেশ কিছু জায়গায়, আমাদের আঞ্চলিক জায়গায়, আমাদের বাগেরহাটের অঞ্চলেও আছে, সাতক্ষীরা, ধরো, ওরা বলছে যে আমরা প্রথম আলো পড়েছি। কোন পেপার রাখিস রে? রাখি, কিন্তু প্রথম আলো রাখি। খেয়াল করো, প্রথম প্রথম, খেয়াল করছো? প্রো এই কথাটা সাথে সাথে এসছে না,
প্রথম। প্রো, এই যে যে জিভের এখানে একটা খেয়াল করেছো তো, কম্পন এবং দ্রুত উচ্চারিত হয়ে যাওয়া, এই যে দ্রুত, তুমি এটাও বলতে পারো। আমরা এই উচ্চারণগুলো নেব যখন আমরা ধ্বনি পরিবর্তন পড়বো। ধ্বনি পরিবর্তন পড়তে যে আমরা ওই জায়গাগুলো, আঞ্চলিকতার ওই জায়গাগুলো নিয়ে আসবো। ফলে তোমার কাছে মনে হতে পারে যে আমি যেটা বলছি সেটি ঠিক আছে, আমি তো দ্রুত দ্রুতই বলছি, কিন্তু দ্রুত দুরু যখনই আলাদা হয়ে যাবে, তখন তুমি দ্রু যে সাউন্ডটা সেটি আর আনতে পারছো না কিন্তু। এবং এটা আনতে কিন্তু বেশ একটু কষ্ট হবে যাদের নতুন হবে। আর যাদের আগে থেকে এসেছে বা এটা ধরতে পেরেছো যে এই জায়গায় আমার একটু ভুল আছে, তাদের সমস্যা নেই। তাহলে আমরা তয় ম এগুলো এখন তোমরা যুক্ত ব্যঞ্জন আলাদা করে ফেলতে পারো, আর প্রবলেম নেই। আমরা যুক্ত ব্যঞ্জন এই জায়গাটা তোমাদের জন্য খুব কঠিন আর কিছু থাকছে না। আশা করা যাচ্ছে যে আলাদা করতে পারবে। এই যে কৃচ্ছ একটা শব্দ, চয় ছ এবং র ফলা, অন্ধ্র, রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র যেটা, আর কৃচ্ছ মানে হচ্ছে একেবারে না খেয়ে যে সাধন ভজন, অথবা অনেকটা কিপটেমির সাথে তার সম্পর্ক আছে, যথাসম্ভব কম খরচের যে চেতনা, যে সাধনা, কৃচ্ছতা শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু সেটি ভুল শব্দ। ঠিক আছে, মনে রাখবে কৃচ্ছ শব্দের সাথে আর তা শব্দটি যুক্ত হবে না। তিনি কৃচ্ছ সাধন করেন, এটি ঠিক আছে, কিন্তু তিনি কৃচ্ছতা সাধন করেন, এটি আর ঠিক নেই। বুঝতে পেরেছো? শব্দটি যেন তোমাদের কাছ থেকে এলোমেলো না হয়ে যায়। এই যদি যায় আমাদের আলোচনা, তাহলে যুক্ত ব্যঞ্জন শেষ হয়। আর যুক্ত ব্যঞ্জন শেষ হলে আমরা যে আলোচনাটা করব সেটি হলো স্বরধ্বনির উচ্চারণ কিসের ভিত্তিতে? স্থানের ভিত্তিতে। স্থানের ভিত্তিতে। এখন আচ্ছা, এই স্বরধ্বনি গুলো উচ্চারণ করতে কি, এগুলোকে কি স্পর্শধ্বনি বলা যায়? স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি বা ঘর্ষণ ধ্বনি কেন বলেছিলাম, দেখি একজন একটু বলার চেষ্টা করো তো, যে স্যার এই কারণে এদের নাম এরকম দেওয়া হয়েছিল। স্যার কারণ জীব এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জীব কোথাও না কোথাও স্পর্শ করছে। হয় বা স্পর্শ হয়। হ্যাঁ, সেটি জীব কোথাও স্পর্শ করে, কোথাও কণ্ঠ চেপে ধরে। যেমন যখন ক বলছি, ক, তখন তো আর জীব কোথাও স্পর্শ করছে না, কিন্তু ক কে যে জিহ্বামূলীয় বর্ণ বলা হয় সেটা কি বোঝো কি কারণে? ক, খ, গ, ঘ, এরা যে জিহ্বামূলীয় বর্ণ, অর্থাৎ জিভের গোড়া, একেবারে গোড়া দেখো পরস্পরের সাথে, কণ্ঠর সাথে, কণ্ঠের যে জায়গাটা ওখানে কেমন যেন এরকম চেপে ধরছে। ক, তুমি স্বাভাবিকভাবে ওই চেপে না ধরে কি ক উচ্চারণ করতে পারো? দেখো চেপে না ধরে যেটি উচ্চারণ করতে যাবে সেটি অ হয়ে যাবে। অ, অ, দেখো এবার চাপে না। আ, এবার চাপে না, এবার একেবারে ওপেন থাকে। কিন্তু ক যখন বলছি, ক, খেয়াল করো কণ্ঠস্বর সাথে সাথেই চেপে ধরছে। নিজেরা একটু চেষ্টা করে দেখো, যে চেপে ধরে পরে সাউন্ডটা হচ্ছে ক। ফলে এই ক কে বলা হচ্ছে স্পর্শধ্বনি, এবং জিহ্বামূলীয় ধ্বনি বলা হয়, বা কণ্ঠমূলীয় ধ্বনি বলা হয়। এটা সেখানে এইভাবে পরস্পরের সাথে মিশে যাচ্ছে এক হয়ে। এই, এখন এই যে যে স্বরধ্বনিগুলো আমাদের আছে, আমরা যেহেতু উচ্চারণে তোমার মৌলিক স্বরধ্বনি নিয়েছিলাম 7টি, মনে আছে? ফলে বাকি যে স্বরধ্বনিগুলো আছে তাদের উচ্চারণের জায়গাটা তো আমাদের দেখার কোনো দরকার নেই, কারণ ওরা যৌগিক, এবং ওই যৌগিকের সাথে মৌলিকের যে যে মিশে আছে তাকে তাকে তো আমরা ওই স্থান থেকে উচ্চারণ করে ফেলছি। অতএব আমাদের যৌগিক স্বরধ্বনির উচ্চারণ এখানে দেখার কোনো দরকার নেই। ব্যাপারটি বোঝা গেল কিনা? জি ফলে স্যার। ফলে আমরা যে জায়গাটা নিয়েছি সেটি হচ্ছে কেবল 7টা মৌলিক স্বরধ্বনি, আর ওই রস্যি দীর্ঘি আর হ্রস্ব দীর্ঘকে রেখেছি। আসলে আহ, তাদের তো, তারা তো যৌগিক নয়। দীর্ঘ বা দীর্ঘি তো যৌগিক নয়, তারাও মৌলিকের ভিতরে,
কিন্তু উচ্চারণে তাদের রস্যু দিয়ে কাজ সেরে যাচ্ছে, তাই আমরা তাদের সাথে রেখেছি। এই এইবার আমরা আজকে এই উচ্চারণের স্থানটা নির্ধারণ করে এবং নির্ধারণ করার পদ্ধতি ধরে শিখে মুখে যেন ওইভাবে আমার উচ্চারণ হয় সেটা মাথায় রাখবো। যে কথাটি বলতে এসেছিলাম যে ব্যঞ্জন উচ্চারণ করতে যে তুমি স্পর্শ বা স্পৃষ্ট বা ঘর্ষণ এই শব্দগুলো ব্যবহার করেছো, কারণ হচ্ছে শাশ্বত উত্তর দিয়েছো ভালো, যে এখানে আমরা উচ্চারণ করতে যে জিভকে মুখবিবরের বিভিন্ন জায়গায় স্পর্শ করাচ্ছি, ফলে আমাদের এটাকে স্পর্শধ্বনি, স্পৃষ্ট বা ব্যঞ্জন বা ঘর্ষণজাত ধ্বনি আমরা বলছি। তাহলে স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমার এই ঘর্ষণ বা স্পৃষ্ট বা স্পর্শ এই কথাগুলো আসছে না, কারণ স্বরধ্বনি উচ্চারণ করতে যে আমরা শুরুতেই বলেছি যে ফুসফুসতাড়িত বাতাস বাকযন্ত্রের কোনোটার কারণে মুখবিবরের মধ্যে বাধা না পেয়ে একেবারে সোজাসুজি সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে সুন্দরভাবে, তাই এর নাম স্বরধ্বনি। এমন একটা কথা তোমরা মনে রাখতে পারো, তবে সেটি ইসের জন্য জরুরি নয়, ব্যাকরণ বিশ্লেষণের জন্য বা কোথাও সেটি লিখিত আকারে সম্ভব নয়। এবার স্বরকে কোথাও বাধা দেয় না যে ধ্বনি, সেটিই স্বরধ্বনি, এইভাবে বলা যেতে পারে। আমরা যেটি করতে চাচ্ছি সেটি হলো, প্রথম একটাকে শুনে আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি একটাকে বোঝার পরে আরেকটাকে কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটি কি ঘটছে। এবার আগে এই পার্টটা একটু বুঝে নাও, যে দেখো এভাবে আমরা চারটা পার্ট করেছি উঁচু নিচু এর ভিত্তিতে। তাহলে একেবারে উচ্চের উপরের অংশকে আমরা উচ্চ বলছি, আর একেবারে নিচের অংশকে বলছি নিম্ন, তাই তো? এখন উচ্চর কাছাকাছি যখন এসেছে তখন ওটাকে বলছি উচ্চ মধ্য, অর্থাৎ এই দুইটা পার্টই তো মধ্যের, না? উচ্চের পাশের অংশকে বলছি উচ্চ মধ্য, আর নিম্নের কাছাকাছির অংশকে বলছি আমরা নিম্ন মধ্য। এইবার এই যে যে উচ্চ মধ্য নিম্ন মধ্য কিসের এটা আসলে? এটা হচ্ছে, দেখো আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা যেহেতু কোথাও স্পর্শ করছে না, সেহেতু ও মুখ বিবরের যে ফাঁকা জায়গা আছে সেখানে সে কি করবে? একটু উঁচু হয়ে থাকবে বা একটু নিচু হয়ে থাকবে, বা একেবারে যে নিচের অংশ আছে সেই নিচের অংশের পরে একদম নুয়ে পড়ে থাকবে। এইভাবেই তো হবে একটা কিছু। ফলে এই যে যে চারটা পার্ট করা হয়েছে, চারটা বিভাজন করা হয়েছে, উচ্চ, নিম্ন এবং মাঝখানে উচ্চ মধ্য বা নিম্ন মধ্য, এর অর্থ হচ্ছে যে আমরা যখন কথা বলছি তখন জিভ উপরে উঠছে, না উপরের কাছাকাছি থাকছে, না একেবারে নিচে নামছে, না নিচের কাছাকাছি থাকছে, চারটা অংশ, চারটা অবস্থান জিভের তৈরি হয় মুখের ভিতরে কথা বলার ক্ষেত্রে। না, কিসের বলো, কিসের ভিত্তিতে সেটি? জীব উঁচু হচ্ছে কি নিচু হচ্ছে তার ভিত্তিতে আমরা কয়টা অবস্থান পাচ্ছি জীবের? চারটা। এইবার দেখো, পশ্চাৎ, মধ্য আর সম্মুখ, এই যে আমরা এবার তিনটা পার্ট করেছি এভাবে। এই তিনটা পার্টের মানে হচ্ছে যে আমরা কথা যখন বলতে যাই বা যে স্বরধ্বনিটা উচ্চারণ করতে যাই, তখন আমার জিভ কি ভিতরের দিকে টেনে যাচ্ছে, কণ্ঠের ভিতরের দিকে, নাকি দাঁতের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি দাঁতের দিকে এগোনো অথবা কণ্ঠের দিকে ঢুকে যাওয়া, এর দুই অবস্থানে না, যে মাঝে থাকছে। ফলে আমাদের জীবের এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া বা মাঝে থাকা, এর ভিত্তিতে তিনটে পার্ট হচ্ছে। আর উঁচু হচ্ছে একদম, না নিচু হচ্ছে, না উঁচুর কাছাকাছি না নিচুর কাছাকাছি, এর ভিত্তিতে চারটা পার্ট। ফলে আমাদের এই তিন আর এই চার, এইভাবে এই 12টা পার্ট আমাদের তৈরি করতে হয়েছে। দেখো তো এই 12টা পার্ট সম্পর্কে তোমাদের এখন ধারণা তৈরি হলো কিনা? আমরা আগে নামটা নেব পরে, ওই ইসের নামটা পরে নেব। তার মানে এই যে যে সেলটা, এই সেলটার নাম হচ্ছে
জীব পিছনে গেছে আর জীব উঁচুতে গেছে, তাই তো? এই অংশটাকে তাই বলা যাচ্ছে। ঠিক যেমন আমরা ওই যে ইসের কথা দেখেছিলাম। এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? যথারীতি এই অবস্থানটা দাঁড়াচ্ছে যে জীব উঁচুতে উঠেছে, কিন্তু জীব কোথায়? বা দাঁতের দিকে গেছে। দাঁতের অংশের দিকে যাওয়াকে বলছি আমরা সামনে এগিয়ে যাওয়া। আর পিছনের দিকে টেনে যাওয়া, কণ্ঠের ভিতরে টেনে যাওয়াকে বলছি পিছনে, পশ্চাৎ। এই যে যে জীবের অবস্থানের ভিত্তিতে আমরা মুখ বিবরের যে ফাঁকা জায়গাটা আছে তাকে যে 12টা পার্টে পার্ট করেছি, এই 12টা পার্ট তোমরা বুঝতে পেরেছো কিন্তু দেখো কোন ভঙ্গিতে করা হয়েছে। ফলে এই অংশটার কি নাম হবে একজন একটু বলো তো। এই যে যে অংশটা বললাম, বলছে মধ্য এবং নিম্ন মধ্য স্বরধ্বনি, না? এখানে যদি কেউ উচ্চারিত হতো, নিম্ন মধ্য স্বরধ্বনি। এই অংশটার নাম হবে উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ এবং মধ্য। আর এই অংশটার নাম হবে বলছে সর্বোচ্চ মধ্য স্বরধ্বনি। এইটার নাম হচ্ছে তাহলে উচ্চ মধ্য মধ্য স্বরধ্বনি। এই দেখো, উচ্চ মধ্য মধ্য জি স্যার। স্বরধ্বনি এটা। ঠিক আছে। এই যে একেবারে এটার নাম কি হবে? নিম্ন এবং সম্মুখ। নিম্ন নিম্ন সম্মুখ সম্মুখ স্বরধ্বনি, স্বরধ্বনি। আর এটা হবে যদি থাকে কেউ নিম্ন নিম্ন পশ্চাৎ। পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে আমরা বলছি সেলগুলোর নামটা আমরা বুঝে ফেললাম। এইবার আমরা যে কাজটি করবো, আমাদের যে স্বরধ্বনি আছে তাকে উচ্চারণ করতে যাব। তুমি প্রথমে অ বলো। অ। অ বলার ক্ষেত্রে দেখো তো, তার নিম্ন মধ্য স্বরধ্বনি। অটা বলার ক্ষেত্রে জিভটা নিচে থাকছে। অ। আর জিভটা কি দাঁতের দিকে এগোচ্ছে নাকি কণ্ঠের দিকে টেনে যাচ্ছে? এখন একটা বলে তো আর বোঝা যাবে না যে ও হচ্ছে কি। তাহলে আমরা অ এর পরে একটু আ বলি। অ আ। দেখো তো, আ যখন বলছো, অতে জীব যে অবস্থায় ছিল, আতে তার থেকে একটু নেমেছে কিন্তু সামনে এগোচ্ছে। সামনে এগোচ্ছে ঠিকই, কিন্তু সামনে এগিয়ে একেবারে দাঁতের সাথে যাচ্ছে না। দেখো, যখন বলছো দেখো জীব দাঁতের নিচের পাটির গোড়ার সাথে যে মিশে যায় না, এ। কিন্তু বললে দেখো ওই দাঁতের পাটির গোড়ার থেকে একটু পিছিয়ে আসে। আবার বললে তার থেকে পিছিয়ে আসে কিন্তু একটু উঁচু হয়, অল্প একটু উঁচু হয়। ফলে আমরা কে বলছি পশ্চাৎ, আবার একেবারে আয়ের তুলনায় নিচে যায়নি। ফলে নিম্ন থেকে একটু উঁচুতে আছে। তাই স্বরধ্বনির নাম হয়েছে নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি। আর হয়েছে, বলছে এবার তো একটু এগিয়েছে কিন্তু ওটা সামনে যায়নি, কারণ এর প্রেক্ষিতে বুঝলাম। ফলে ওটা মধ্যে আছে, আবার একদম নিচে নুয়ে পড়েছে। তাই হয়েছে নিম্ন এবং মধ্য স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি। এই হলো এর জায়গার নাম। এবার গেল, এবার রশ্মি বলো। পার্থক্য এবার আরো বেশি বুঝতে পারবে। দেখো, রশ্মি দীর্ঘি যখন বলছো, জীব এবার উঁচু হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু বললে জীব একেবারে উপরের পাটের সাথে মিশতে যায় এমন অবস্থায়। কিন্তু এবার জীব কি কণ্ঠের দিকে আছে না এগিয়ে গেছে? বলছে দাঁতের দিকে এগিয়ে যাচ্ছে। বলছে দাঁতের দিকে যে এগিয়ে গেল, কার প্রেক্ষিতে বুঝবো? বলছে না বলে এবার বলি। উ। দেখো, বললাম, সাথে সাথে যেখানে ছিল, যেখানে ছিল, দেখো জিভ সাথে সাথে এই পিছনে টান দিয়েছে গোড়ার ভিতরে, গলার ভিতরের দিকে। ফলে কে বলা জি হয়েছে স্যার। উচ্চ কিন্তু পশ্চাৎ, আর কে বলা হয়েছে উচ্চ কিন্তু সম্মুখ। সম্মুখ। আমি যেভাবে তোমাকে উচ্চারণ করিয়ে যেটা বোঝাচ্ছি, এটা বুঝে নাও, ভালো কথা। বুঝতে না পারলে কিছু করার নাই, এই চার্টটা খুব কঠিন চার্ট না। ঠিক আছে? এই চার্টটা খুব কঠিন চার্ট না, এবং তুমি ছেলের নামটা বলা শিখেছো। ফলে তুমি এবার সম্পর্কে কিছু বুঝলে না, কিন্তু এর নাম তো কইতে পারবা। দেখো তো, এর নাম কি হচ্ছে? উচ্চ মধ্য, সম্মুখ স্বরধ্বনি। উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। এর নাম কি? উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি। আর এখন এই
এটাকে আমি ক্লিন দিচ্ছি। এই চার্টটা এটা কিন্তু পিডিএফ এ থাকবে না। এটা বোধহয় বুঝতে পেরেছো। এটি পিডিএফ এ থাকবে না, পিডিএফ এ এদের সংজ্ঞা থাকবে, নাম লিখে উত্তর থাকবে। ফলে এই চার্টটাকে তোমরা স্ক্রিনশট নাও, এবং আমরা এখানে যে নামগুলো তৈরি হয়েছে স্ক্রিনশট নিয়েছো, জি স্যার। সেই নামগুলোর আমরা এই যে এখানে উচ্চারণ স্থান অনুযায়ী কার কি নাম, কোথায় কে কিভাবে আছে, আমরা এই কথাগুলো এখানে যে প্রশ্ন তোমাদের করতে চাই সেই প্রশ্ন আমরা লিখে রেখেছি। আমরা কোন পর্যন্ত? 8 পর্যন্ত বলছি, এই কথাগুলো শেষ। হুম। এই যে মধ্যে অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, বলছে ও। মধ্যে অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি, আচ্ছা মধ্যে অবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটা, ওই যে এ সামনে গিয়েছিল। ঠিক আছে। জাস্ট এরকম প্রশ্ন হবে, তুমি এটা মুখস্থ রেখে অ্যান্সার দিতে পারো, আমি ওই চার্টটা দেখে তোমাকে বোঝানোর যে চেষ্টা করলাম সেটার মাধ্যমে অ্যান্সার দিতে পারলে ভালো হয়। এই আমরা এই আলোচনার পরে পরের দিন ওই যে যে হলো, কিন্তু কে আমরা উচ্চারণ করি কয় ভাবে, অর্থাৎ উচ্চারণে এর কি পরিবর্তিত রূপ হয়, তার মাধ্যমে আমরা একটু স্বরধ্বনির উচ্চারণের দিকে যাবো। বুঝা যাচ্ছে? সেই আলোচনা আমরা পরের দিনে করব। আজকে আমরা আমাদের টাইম লিমিটে চলে এসেছি, অনেক রাত হয়েছে। আমি ভেবেছিলাম মাঝখানে একটু ব্রেক নেবো, কিন্তু ব্রেক না নিয়েই একেবারে একটানা 1 ঘন্টা 50 মিনিট চললো। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলে তাদের অশেষ ধন্যবাদ। হুম। আমরা পরের দিন এর রূপভেদ উচ্চারণে পড়ব, এবং আশা করছি তোমরা উচ্চারণগুলো বেশ ভালো করে করতে পারবে আরো, এবং শব্দ দেখে সেটি ধরতে পারবে। এই এনামুল আছো নাকি? জি স্যার আছি। ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা স্যার, শিট গুলো একটু